জাস্ট নাও এটা নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এটাও মিউট করে দিলে ভালো হয়। Hello guys, those of you who have already joined, let's wait until the count goes up by 20 naki. Walaikum assalam, Shadin Shams. Invite your friends. তুমি যদি এনডিসি, এইচসিসি অথবা সেন্ট জোসেফের কোনো অ্যাসপিরেন্ট হয়ে থাকো বা তোমার ফ্রেন্ডসরা হয়ে থাকে। Hello Irfan Bhaiya. So welcome to our physics class today, পদার্থ বিজ্ঞান ক্লাস। আমাদের এটা ফার্স্ট লেকচার আমাদের এনডিসি, এইচসিসি অথবা সেন্ট জোসেফ অ্যাডমিশন টেস্টের জন্য। সো আজকে আমরা ফিজিক্স নিয়ে স্টার্ট করছি আমাদের জার্নিটা। আমাদের এই কোর্সটা যাবে অলমোস্ট 2 মান্থসের মতো। সো বেসিকলি আমাদের ফিজিক্স দিয়ে স্টার্ট করার কারণ তেমন কোনো স্পেসিফিক কিছু নাই। অনেকের পছন্দের সাবজেক্ট, অনেকের পছন্দের সাবজেক্ট না। সো যেটাই হোক আমাদের তো এক জায়গা থেকে স্টার্ট করতেই হবে। সো আজকে আমাদের সায়েন্সের অ্যাসপিরেন্ট যারা আমাদের এইচসিসি হোক, নটর ডেম হোক অথবা সেন্ট জোসেফ হোক, যেখানেই বা এক্সাম দিবা তোমাদের জন্য ফিজিক্স অনেক বেশি ক্রুশাল। সো আমরা স্টার্ট করি। আমাদের অলরেডি 24 ভিউয়ার্স আছে। সো হ্যালো টু অল দ্য 24 ভিউয়ার্স। আমি আমাদের ফার্স্ট স্লাইডে যাই। সো what is physics? So physics is basically the study of the laws of the universe. তো যদি আমি বাংলায় বলি, আমাদের যেই মহাবিশ্ব আছে এটার যেই সকল আমাদের নীতি আছে, এটা নিয়ে যেই আমাদের শিক্ষা বা পড়ালেখা, এটাই হলো আমাদের ফিজিক্স বেসিকলি। আমরা এখানে যদি এমনি এভাবে পুরো মহাবিশ্ব নিয়ে তো আমরা অল দ্য টাইম কাজ করি না ফিজিক্সে, অফকোর্স। সো আমরা এটার ছোট দুইটা পার্ট, ম্যাটার অ্যান্ড এনার্জি, এটার ইন্টারঅ্যাকশন, এটার ইন্টারকনভার্সনস অ্যান্ড ডিফারেন্ট আমাদের প্রপার্টিজ, এগুলোই আমরা বেসিকলি এখানে স্টাডি করি, ঠিক আছে? সো এটা বলতে পারো আমাদের বেসিক সায়েন্সের, যেখানে আমরা লজ অফ দ্য ইউনিভার্স, যেগুলো আমরা ফোর্স বলো, থার্মোডাইনামিক্স বলো, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো আর কি আমরা এখানে স্টাডি করে থাকি। সো আজকে আমরা যেই সকল চ্যাপ্টার্স কভার করব, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস, ভৌত জগৎ ও ভৌত রাশিসমূহ, আমাদের সেকেন্ড চ্যাপ্টার মোশন, গতি, থার্ড চ্যাপ্টার ফোর্স, বল, এবং ফোর্থ চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, কাজ শক্তি ও ক্ষমতা। সো আমরা জানি আমাদের ক্লাসেস একটু কম হয়ে যাচ্ছে মেবি, তিনটা চ্যাপ্টার কিন্তু আমরা তিনটা সেকশনে এই পুরো ক্লাস, আমাদের পুরো ফিজিক্স সিলেবাসটাকে কভার করার চেষ্টা করব। আমরা আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, 4টা চ্যাপ্টার রাখার চেষ্টা করছি। এরপরে আমরা বাকি 2টা ক্লাসে বাকি চ্যাপ্টারসগুলো কভার করার চেষ্টা করব। সো ফার্স্ট চ্যাপ্টারে যদি আসি, চ্যাপ্টারের নাম থেকেই বুঝতে পারতেছি আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্যাল কোয়ান্টিটিস, ঠিক আছে? সো ফিজিক্যাল ওয়ার্ল্ড কি? এভরিথিং ইউ সি অ্যারাউন্ড ইয়োরসেলফ। সো ফিজিক্যাল ওয়ার্ল্ডে তুমি যেটাই দেখো সব কিছুর একটা মেজারেবল কিছু একটা আমরা দেখতেই পাই, ঠিক আছে? সো কোয়ান্টিটিস কি? আমরা যেই সব জিনিসগুলো ফিজিক্যাল প্রপার্টিস বা যেটাই বলো, ঠিক আছে, এই ম্যাটার বা এনার্জির যে সকল ফিজিক্যাল প্রপার্টিসগুলোকে আমরা ডিফাইন করতে চাই, মেজার করতে চাই, ওগুলোকে আমরা বলি কোয়ান্টিটিস। এখন ফিজিক্স যেহেতু পড়তেছি, আমাদের কিছু রুলস এখানে সেট করে দিতে হচ্ছে। সো ওই রুলসের মধ্যে সবার আগে আমাদের এই কোয়ান্টিটিসগুলোর ডিফারেন্ট ভাবে ডিফাইন করে দিতে হচ্ছে। এখন ডিফাইন করব কিভাবে? এটার জন্য আমাদের ক্রুশাল 2টা পার্ট হলো, এটার একটা ইউনিট আমাদের ডিফাইন করে দিতে হবে, সেকেন্ডলি এটার আমাদের ডাইমেনশনটা আমাদের ডিফাইন করে দিতে হচ্ছে। সো কোয়ান্টিটিস এখন কয় রকম হয় আমরা অলরেডি জানি, এইসব আমরা পড়ে আসছি যারা 9-10 একটু ভালো মতো এফোর্ট দিছি, যদিও এই চ্যাপ্টারটা অনেকেই স্কিপ করে আসে।
তাই আমি এটা একটু ব্রডলি পড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু আমাদের এমসিকিউ অ্যান্ড এসিকিউ কোয়েশ্চেন্সই মেইনলি আসার চান্সেস বেশি। ঠিক আছে, সো এই চ্যাপ্টারটা অনেক বেশি ক্রুশাল। আর ইউনিটস তোমার লাইফে অলওয়েজই লাগবে, এটা তুমি যেটাই বলো। ঠিক আছে, আমি এখন ইঞ্জিনিয়ারিং পড়ছি কারেন্টলি বুয়েটে। এখানে আমাদের অনেকগুলা কোর্স আছে যেখানে টিচার্সরা চেষ্টাই করে আমাদেরকে আটকাতে ইউনিটসের থ্রু। সো ইউনিটসের উপরে বেসিকটা থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা কিছু ফান্ডামেন্টাল ইউনিটস যেগুলো আমরা অলরেডি জানি, লেন্থ, টেম্পারেচার, এই দুইটা মেনশন করার রিজন হলো এগুলো আমরা বেসিক যেগুলো জানি, এগুলোর আমরা ইউনিট কি জানি, মিটার অ্যান্ড কেলভিন। এখন এখানে অফকোর্স মেনশন করতে হবে যে এটা কোন ইউনিট আমরা এখানে করছি। সো ডেফিনেটলি আমরা এখানে যেটা লিখছি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এসআই ইউনিটস গুলো আমরা বেসিকলি এখানে দেখছি। ঠিক আছে, এর বাইরে আমাদের আরো কয়েকটা প্যারামিটার্স আছে, সিজিএস আছে, এই এই সকল ইউনিটস এর ব্যাপারে আমাদের একটু আইডিয়া রাখা উচিত, আর এদের কনভার্সন গুলোর ব্যাপারে আইডিয়া রাখা উচিত। যেমন সিজিএস এ আমাদের লেন্থের ইউনিট কি হয়ে যাবে, সেন্টিমিটার হয়ে যাবে, ইয়া ওয়েট ম্যাসের ইউনিট কি হয়ে যাবে, গ্রামস হয়ে যাবে, টাইমের ইউনিট সেকেন্ডসই থাকতেছে, এসআইও টাইমের ইউনিট সেকেন্ডসই থাকতেছে। এর বাইরে আমি এখানে যে একটা এক্সট্রা মেনশন করা আছে এটা হলো আমাদের লিউমিনাস ইন্টেন্সিটি। এটা অনেকে স্কিপ হয়ে যায় বলে এটা সেপারেট ভাবে মেনশন করা। এটার ইউনিটটা হচ্ছে ক্যান্ডেলা এবং এটার ডাইমেনশন হলো জে। ঠিক আছে, এটা আসলে জুলস থেকে আসে দেখে যেটা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হলো আমাদের ডিরাইভ ইউনিটস। আচ্ছা, ফান্ডামেন্টাল ইউনিটস আমি যেটা বলতে মিস করে গেছি, ফান্ডামেন্টাল ইউনিটস কি, বেসিক্যালি এই সকল ইউনিটস কোনো অন্য ইউনিটের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, ফান্ডামেন্টাল বা যে সকল ফান্ডামেন্টাল ইউনিটস আছে। ঠিক আছে, ডিরাইভ ইউনিটস, ঠিক আছে, অথবা উৎপন্ন যেগুলো, ভুতপন্ন ইউনিট যেগুলো আছে আমাদের, যেমন স্পিড, ভেলোসিটি, প্রেসার, ফ্রিকোয়েন্সি, এগুলো আমাদের দেখবো যে আমরা অলওয়েজ এক বা একাধিক ফান্ডামেন্টাল ইউনিটের কম্বিনেশন। যেমন এখানে আমরা স্পিডের ইউনিট দেখতেছি কি মিটার পার সেকেন্ড, প্রেসারটা নিউটন মিটার পার স্কোয়ার, আবার এখানের ভিতরে প্রেসারের ভিতরে যে নিউটনটা ওটা কিসের ইউনিট, ফোর্সের ইউনিট। এই ফোর্সটা আবার কি আরো কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আরো এক্সট্রা আমাদের মানে ফান্ডামেন্টাল ইউনিটস নিয়ে গঠিত। এই তারপর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক, এটা ইউনিট আমরা জানি হার্টস। হার্টস হলো ইনভার্স অফ টাইম। সো এটার এগুলো সকলের আমাদের ডাইমেনশন বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, সো নেক্সট আপ আমাদের এই চ্যাপ্টারে আরো কিছু ক্রুশাল জিনিসের মধ্যে আমাদের দুইটা ইনস্ট্রুমেন্ট নিয়ে অনেক ভালো মতো পড়ানো হয়েছে। একটা হলো ভার্নিয়ার ক্যালিপার্স আর একটা হলো স্লাইড অথবা স্লাইড ক্যালিপার্স, আর একটা হলো আমাদের স্ক্রু গজ। ঠিক আছে, সো ভার্নিয়ার ক্যালিপার্স বলতে যেটা আমাদের একটা এরকম একটা থাকে। ঠিক আছে, এটা এইখানে আমাদের একটা থাকে মেইন স্কেল আর একটা থাকে আমাদের ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, সো আমাদের এখানে মেইন স্কেলের যে রিডিংটা ওইটা আমাদের ফার্স্টে নিতে হয়। ঠিক আছে, এটাতেই সবচেয়ে বড় পার্টটা আসে। এরপরে আমাদের ভার্নিয়ার স্কেলে যেটা জিরোর সাথে কোইনসাইড করে ওই রিডিংটা আবার নিতে হয়, এটার সাথে লিস্ট কাউন্ট মাল্টিপ্লাই করে আমরা একটা মেজার্ড লেন্থ টু সাম মানে এক্সটেন্ট আমরা একটু বেশি অ্যাকুরেসিতে পেয়ে থাকি। ঠিক আছে, কম্পেয়ার টু আ মিটার স্কেল। আচ্ছা, এখন এখানে লিস্ট কাউন্ট জিনিসটা কি এটা আমরা অফকোর্স জানি, স্মলেস্ট ডিভিশন অন আ ভার্নিয়ার স্কেল ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল। এটা হলো যে মাল্টিপলটা আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশনের প্রত্যেকটা ঘরের সাথে মাল্টিপ্লাই করতে হয়। আচ্ছা, আমাদের স্ক্রু গজের বেসিক্যালি যে স্ট্রাকচার ডিফারেন্ট, ইকুয়েশনটা অনেকটা সিমিলার। আমাদের মেইন স্কেল থাকে একটা, আরেকটা থাকে হলো সার্কুলার স্কেল। ওইটা আমাদের এমনে মেজার করা হয়, এটা আমাদের ঘুরায় ঘুরায় মেজার করা হয়। এটা দিয়ে আমরা অনেক স্ফেরিক্যাল জিনিস মেজার করতে পারি, অথবা যেটার একটা ডায়ামিটার আছে যেমন আমাদের সিলিন্ড্রিক্যাল কোনো কিছু, ওইটা আমরা মেজার করতে পারি। সো এটার ইকুয়েশনটাও আমি আর না বাড়িয়ে এটাই বলি, মেজার্ড লেন্থ হবে আমাদের মেইন স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু লিস্ট কাউন্ট। আচ্ছা, এরপরে আমাদের লাস্ট যেই এই চ্যাপ্টারে একটা ক্রুশাল পার্ট চলে যায়, এটা হলো আমাদের এরার্স। ঠিক আছে, এরার্সটা আমাদের চারটা বেসিকলি ক্যালকুলেবল এরার্স আছে। প্রথমটা হলো আমাদের অ্যাবসলুট। ঠিক আছে, একদম আমাদের যেই ভ্যালুটা আছে আর ট্রু ভ্যালু, যেই ভ্যালুটা আমরা পেয়েছি এবং যেই ট্রু ভ্যালুটা ওইটার মাঝখানে যে ডিফারেন্সটা, ওইটাই আমাদের অ্যাবসলুট এরার। এটা আমরা নিব হলো জাস্ট ম্যাগনিটিউডটা। সো আমরা অফকোর্স একটা অ্যাবসলুট সাইন ইউজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের রিলেটিভ এরার। ধরো রিলেটিভ বলতে কি, কোনো কিছুর রেসপেক্টে কোনো কিছু। সো ধরো একটা কিছুর ইউনিট বলছি, একটা কিছুর আমাদের রিয়েল মেজারমেন্ট হয় 10 সেন্টিমিটার। ঠিক আছে, বাট আমরা ক্যালকুলেট করে পেয়েছি 10.01। এটার অ্যাবসলুট এররটা কত হবে, আমাদের অ্যাবসলুট এরর 10.01 মাইনাস 10। অফকোর্স যেটা বললাম আমাদের অ্যাবসলুট দিতে হবে। যদি আমরা এটা রিলেটিভ এররটা বের করতে চাই, আমরা ট্রু ভ্যালুর সাথে এটাকে কম্পেয়ার করবো। সো ট্রু ভ্যালুর সাথে কম্পেয়ার করলে এটা ডিভাইডেড বাই আমাদের ট্রু ভ্যালু। ঠিক আছে,
এইটাকেই আবার আমরা যদি পার্সেন্টেজে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, আমাদের পার্সেন্টেজ রিলেটিভ এরর। সো এই সেম ইকুয়েশনটাকে আমরা কি করব, ইনটু 100% করে দিলে আমরা পেয়ে যাচ্ছি হলাম পার্সেন্টেজ রিলেটিভ এরর। আচ্ছা, এরপর লাস্টলি একটা এরর যেটা আমরা একদমই মানে ইগনোর করে যাই, কিন্তু আমার মনে হয় এটা এনডিসির জন্য ক্রুশাল, যেহেতু একটু অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করতে পারে, যেটা হলো আমাদের জিরো এরর। ধরো আমাদের যে অ্যাপারেটাসটা থাকে এটা অনেক সময় মানে এক্স্যাক্টলি অ্যালাইন্ড থাকে না, ঠিক আছে, মানে জিরোর সাথে জিরো কোইনসাইড করে না। জিরোটার জায়গায় আমরা দেখবো যে 2 সেন্টিমিটার আগে আছে অথবা 3 সেন্টিমিটার আগে আছে, ওইটাকে আমরা বলি হলো জিরো এরর বা শূন্য ত্রুটি। এই এররটার জন্য আমাদের কি অ্যাডজাস্ট করে নিতে হবে, এটা একদম ইজিলি বোঝা যাচ্ছে। আমরা যেহেতু 2 সেন্টিমিটার আগে আছি, ওইটা আমাদের 2 সেন্টিমিটার সাবট্রাক্ট করে নিতে হবে, অথবা যদি আমরা 2 সেন্টিমিটার পিছায় থাকি, ধর -2, যেটা মানে একটু আনলাইকলি বাট হতেই পারে, তাহলে আমাদের 2 সেন্টিমিটার অ্যাড করে নিতে হবে। এটা হলো আমাদের বেসিক্যালি জিরো এরর। সো আমাদেরকে যদি কোয়েশ্চেনে এগুলা ক্যালকুলেট করতে দেয় বাট একটা এক্সট্রা মেনশন থাকে জিরো এররের, তাহলে আমাদের ওইটা ফার্স্টে অ্যাকাউন্ট করে বাকি ক্যালকুলেশনটা করতে হবে। সো এই গেল আমাদের। এখন নেক্সট যে স্লাইডটা, এখানে আমরা মেবি একটা রং স্লাইড পেয়ে গেছি। আচ্ছা, আমরা মুভ করি আমাদের নেক্সট চ্যাপ্টারে, মোশন। সো কয়জন আমাদেরকে সোফার আসলো ভাই, আজকে কি কি টপিকে ক্লাস হবে? অ্যাজ আই অলরেডি মেনশনড, আমাদের 4টা চ্যাপ্টারের উপরে ক্লাস হবে আজকে। চ্যাপ্টার 1-এ কি কি ইম্পর্টেন্ট? চ্যাপ্টার 1-এ ইউনিটস অফকোর্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু মি। তারপর আমাদের এরার্স, তারপর আমাদের 2টা স্কেল আছে, এগুলো আমরা অলরেডি ক্যালকুলেশন করতে পারি, সো এটার ব্যাপারে একটু আইডিয়া থাকবে। আর লাস্টলি একটা জিনিস যেটা আমি মেনশন করতে চাই না, কারণ এটা অনেকটা মুখস্থের দিকে চলে যায়, অ্যান্ড অ্যাজ আই এম পারসুইং অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, যদি আমরা মোস্টলি ম্যাথস মুখস্থই করে থাকি, বাট সায়েন্টিস্টদের নেমসের একটা পার্ট আছে আমাদের এই চ্যাপ্টারে। সো এই চ্যাপ্টারের মধ্যে আমরা যেটা বলবো যে কয়েকটা সায়েন্টিস্টের নেম আমাদের অ্যাজ মানে স্টুডেন্টস অফ দ্য সায়েন্স ফ্যাকাল্টি আমাদের এমনি জানা উচিত, ঠিক আছে। যেমন রাদারফোর্ড আমাদের প্রোটনকে করছে, ইনভেন্ট করছে, এরকম। তারপর হুকস ল, রবার্ট হুক দিয়েছে, এরকম কয়েকটা জিনিস আমাদের এমনি আইডিয়া থাকা উচিত, কেলভিন, এইসব, ঠিক আছে। সো এই কয়টা জিনিস আমাদের চ্যাপ্টার 1 থেকে ইম্পর্টেন্ট। একজনের কোয়েশ্চেন, এগুলো কি মুখস্থ করা লাগবে? আমি সোফার কি কোনো কিছু মুখস্থ করার দিয়েছি? অফকোর্স ইউনিটস দিয়েছি, এগুলো মুখস্থ বলতে তোমার ইউজের সাথে সাথে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এতদিনে অ্যাটলিস্ট 80 to 90% এসআই ইউনিটস তোমার আইডিয়া থাকা উচিত। আচ্ছা, এরারটা 9-10-এ থাকতে পড়া হয়নি, আবার কি পড়তে হবে? ইরফান রহমান, তুমি কি 9-10-এ এরার্স পড়ো নাই? তাই মনে হয় তোমার সামনে মানে লাইফে এরার্স ক্যালকুলেট করতে একটু ইস্যু হতে পারে। অফকোর্স তুমি এটা একটু পড়ে নিও। আচ্ছা, সো আমরা নেক্সট চ্যাপ্টারে আগাতে হচ্ছে আমাদের। সো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে মোশন। সো আচ্ছা, আমি একটু এটা দেখে নেই, এটা কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, সো মোশন মোশন হলো আমাদের সেকেন্ড চ্যাপ্টার। এটা অনেক বেশি ক্রুশাল বলবো, কিন্তু এটা অনেক বেশি ইন ডিটেল আমাদের বেশিরভাগ স্কুলের কারিকুলামেই পড়ানো হয়ে থাকে। সো এটা নিয়ে আমাদের চিন্তা করার তেমন কিছু নাই। সো ফার্স্ট অফ অল যেই জিনিসগুলো আমাদের জানতে হবে, কয় রকমের মোশনের ব্যাপারে আমরা অলরেডি আইডিয়া রাখি। সো আমরা লিনিয়ার মোশন নিয়ে সবচেয়ে বেশি কাজ করে থাকি 9-10-এ, ঠিক আছে। এবং তুমি যখন এইচএসসি-তে যাবা, এই লিনিয়ার মোশন চ্যাপ্টার থেকে আমাদের আরো ভেঙে, লিনিয়ার মোশন তো থাকছেই, সার্কুলার মোশন আবার চলে যাবে নিউটনিয়ান মেকানিক্সে, তারপর এই পিরিয়ডিক মোশন একটা আলাদা চ্যাপ্টার নিয়ে নেবে। সো টোটাল 3টা চ্যাপ্টারে এই মোশন নিয়ে আমরা 3টা চ্যাপ্টার পড়ে থাকবো। আবার ম্যাথসে গিয়ে ডাইনামিক্স আর স্ট্যাটিক্স নামে চ্যাপ্টার, ডাইনামিক্সে আমরা মোস্টলি মোশনের ইকুয়েশনস নিয়েই কাজ করব। সো এই চ্যাপ্টারটা অফকোর্স অনেক বেশি ইম্পর্টেন্ট টু এস্টাবলিশ আ গুড বেস, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে নেক্সট স্লাইডে যেটা পাচ্ছি, এটা হলো আমাদের পর্যায়বৃত্ত গতি অথবা পিরিয়ডিক মোশন এবং সরল স্পন্দিত গতি, সিম্পল হারমোনিক মোশন, যেটাকে আমরা শর্টে এসএইচএম বলে থাকি, ঠিক আছে। সো আমরা অলরেডি ফিগারে কিছু এক্সাম্পলস দেখতে পাচ্ছি। একটা ঘড়ির কাঁটা, এই 10 যে ঘন্টার কাঁটা, যে সেকেন্ডের কাঁটা অথবা যে মিনিটের কাঁটা, সবগুলাই একটা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট পয়েন্টকে মানে পার করে যেয়ে থাকে, ঠিক আছে। অথবা এইটা, ঠিক আছে, এখানে কি দেখতেছি আমরা, সোলার সিস্টেম দেখতেছি। এটা একদম অ্যাবসলুট বলতে পারবো না যে এটা একটা আমাদের পেরিং মোশন, যেহেতু সোলার সিস্টেম নিজেও ঘুরতে থাকে। বাট এটাতে কি হচ্ছে, একটা সার্টেন টাইমের পরে, ধরো 365 দিন পরে আর্থ কি করে, আমাদের সানের অ্যাক্রস মানে অ্যারাউন্ডে একটা কমপ্লিট রোটেশন নিয়ে থাকে, ঠিক আছে।
তারপর পেন্ডুলামের ব্যাপারে তো না বললেই নাই, ঠিক আছে, অল দ্য টাইম একটা সার্টেন ইকুইলিব্রিয়াম পয়েন্টকে ক্রস করে দেয় এত সার্টেন মানে একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে। তারপর লাস্টলি হলো এই যে এই স্প্রিং ম্যাস সিস্টেমটা, ঠিক আছে। যদি আমরা একটা স্প্রিং এর সাথে একটা ম্যাস ঝুলিয়ে ছেড়ে দেই, আমরা দেখবো যে এটা ফার্স্টে নিচে আসবে, পরে আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এটা হতে থাকবে। যদি কোনো এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধা না থেকে থাকতো, তাহলে এটা কন্টিনিউয়াসলি হতে থাকতো, ঠিক আছে। কিন্তু আমরা দেখতে পাবো অফকোর্স পেন্ডুলামও থেমে যাবে, এটাও থেমে যাবে। এই দুইটা অবশ্য থামবে না, কারণ এগুলোতে আমরা এক্সট্রা একটা ফোর্স দিয়ে থাকি, এটাতে তো নেচারই নিজের ফোর্সটা দিয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এখানে আমরা দুইটা জিনিস পড়ছি, একটা হলো পর্যায়বৃত্ত গতি, একটা হলো সরল মানে সরল স্পন্দিত গতি অথবা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। কোনটা কি, দুইটা কি সবগুলা? অফকোর্স নট। আমরা অলরেডি এটার ব্যাপারে ক্লিয়ার আইডিয়া যদি নাও থেকে থাকে, আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। সো ছবিতে অলরেডি দেখতেছি আমরা কিছু জিনিস সরে গেছে। এর মধ্যে কি কি সরে গেছে? এইটা, এইটা, আর আর কিছু কি সরে গেছে? অফকোর্স না। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমাদের কি রয়ে গেল? এখনো রয়ে গেল। এই দুইটা আমাদেরকে বলা যায় কেন সরল স্পন্দিত গতি বা সিম্পল হারমোনিক মোশন এসেছে আমরা বলতে পারছি, এটা আগে আমরা ক্ল্যারিফাই করে দিই। সো কম্পেয়ার টু পিরিয়ডিক মোশন, যেখানে কি হয়, একটা কোনো ঘটনা অথবা যে কোনো কিছু একটা সার্টেন টাইম ইন্টারভাল পরপর হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু এই 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 কন্ডিশন মেনটেন করে আরেকটা ফার্দার কন্ডিশন যদি থেকে থাকে, যেটা হলো আমাদের যেই অ্যাক্সেলারেশন বা ত্বরণ, ওইটা যদি প্রপোর্শনাল টু সরণ অথবা ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। বুঝতে পারতেছো নাকি শিওর না, আমি আরেকবার লিখে দেই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলে থাকবো? সরল স্পন্দিত গতি অথবা সিম্পল হারমোনিক মোশন। এটা হলো আমাদের সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশন। এখন আমরা এটা এই দুইটা সিস্টেমে আমরা দেখে থাকি, ঠিক আছে। এই দুইটা কি, একটা পেন্ডুলাম আর এটা হলো আমাদের স্প্রিং ম্যাস সিস্টেম। যদি আমি এটা একটু ছবিটা আঁকার চেষ্টা করি, যদিও এখানে একটু আছে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা একটা পেন্ডুলাম, ঠিক আছে, অলরেডি আমরা জানি এই পেন্ডুলামের ব্যাপারে, ঠিক আছে। তো এখানে আমরা কি পাই? ওর কমপ্লিট এনার্জি কি, ইপি অথবা ইউ, কি পোটেনশিয়াল এনার্জি অথবা বিভব শক্তির রূপে থাকে। এখানে পুরোটাই কি হয়ে যায় আমাদের? পুরোটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায় ইকে অথবা কে ই, যেটাই লিখি, অথবা কে, ঠিক আছে। আবার এখানে গিয়ে আবার এটা হয়ে যায়, ঠিক আছে। সো আমরা এখানে কি দেখছি, এই জায়গায় তার মানে কি, পুরোটাই আমাদের ভেলোসিটির কারণে, কারণ আমাদের কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি কিসের কারণে হয়ে থাকে? এটা ফর্মুলা যদি আমরা জেনে থাকি, হাফ এম ভি স্কোয়ার, পুরোটাই হলো ভি এর থেকে এসে থাকে, ঠিক আছে। সো এখানে যদি ভি ম্যাক্সিমাম হয়, এখানে যদি ইকে জিরো হয়ে থাকে, ঠিক আছে, তার মানে কি, ভি জিরো থেকে ভি পর্যন্ত আসতে পারে একটা অ্যাক্সেলারেশন প্রয়োজন হয়েছে অফকোর্স। সো এইটাকে আমরা বলি হলাম ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম লাইন, ঠিক আছে। এটা থেকে যতটুকু এদিক বরাবর সরণ হচ্ছে, ততই ও কি হচ্ছে, মানে ওর সরণ যতটুকু এক্স এই পাশে যাচ্ছে, এ ততটাই বেড়ে চলছে, ঠিক আছে। এই যে আবার যখন সরণ আমাদের এখানে চলে আসবে সরণ, তখন আবার কি, এ এখনো ম্যাক্সিমামই আছে, কিন্তু এখন আমাদের মোশনটা আবার পিছনের দিকে চলা শুরু করবে, ঠিক আছে। সো এখন সরণ আবার আস্তে আস্তে ইকুইলিব্রিয়ামের দিকে যাবে, আস্তে আস্তে আমাদের কি হয়ে যাবে, অ্যাক্সেলারেশনটা কমপ্লিটলি ভেলোসিটির দিকে পরিণত হয়ে যেতে থাকবে। এখানে এসে আবার কি, অ্যাক্সেলারেশন জিরো, ভেলোসিটি ম্যাক্সিমাম, আবার এদিকে গিয়ে যখন সরণ হওয়া শুরু হবে, আবারও কি হবে, আমাদের আস্তে আস্তে অ্যাক্সেলারেশন গেইন করবে। এই হলো আমাদের মেইন এসএইচএম এর যেই শর্ত বা কন্ডিশন। আচ্ছা, নেক্সট আমরা যদি এই চ্যাপ্টারের মধ্যে দেখি ইকুয়েশনস অফ মোশন, এগুলা আমাদের না বললেই নাই। এই তিনটে ইকুয়েশন আমরা সবাই অলরেডি পড়ে আসছি, যদি সবাই ক্লিয়ারলি দেখতে পেরে থাকো। আচ্ছা, সো ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস। এগুলো আমরা হাজারো অ্যাপ্লিকেশন অলরেডি দেখে ফেলেছি। এর মধ্যে ওই কমন অ্যাপ্লিকেশন যদি আমি বলি, বিড়াল একটা ইঁদুরকে ধরতে যাচ্ছে, অথবা একটা মানুষ ট্রেন স্টেশনে আসলো, ট্রেন ধরতে যাচ্ছে, অথবা এমনি একটা রকেট চলাফেরা করছে, একটা গাড়ি চলাফেরা করছে, সবগুলোর জন্য আমাদের এই মোশন গুলো লাগছে, ঠিক আছে। সো এখানে আমাদের ভি ইউ এটি এগুলোর মধ্যে একটা কয়েকটা জিনিস যেগুলো মেনশন করা হয় না ইউজুয়ালি, যেখানে এটা অলওয়েজ একটা কি কনস্ট্যান্ট ভ্যালু থাকে। আমরা কখনো কি নিয়ে কাজ করি না, ভেরিয়েবল এ নিয়ে কাজ করি না। এর আগে যে জিনিসটা পড়লাম সিম্পল হারমোনিক মোশন, এটা কিন্তু একটা ভেরিয়েবল অ্যাক্সেলারেশন ছিল, এক্স এর সাথে বা সরণ বা ডিসপ্লেসমেন্টের সাথে ওইটা পরিবর্তনশীল ছিল। এখন এই জায়গায় আমাদের কনস্ট্যান্ট এ নিয়ে কাজ করা হয় মোস্টলি। আর এই হলো আমাদের এই কয়টা ইকুয়েশন। এই কয়টা ইকুয়েশনের বাহিরে একটা ইকুয়েশন যেটা আমরা এক্সট্রা জেনে রাখতে পারি, আমাদের অ্যাডমিশন টেস্টে খুব বেশি হেল্প করতে পারে, এটা হলো আমাদের nth তম সেকেন্ডে
কত আমাদের টুক দূরত্ব বা কতটুক সরণ বা হাউ মাচ ডিস্টেন্স কভার্ড ইন দ্য nth সেকেন্ড অফ মোশন, এটা আমরা এই ইকুয়েশনটা আমরা অনেকে জানি না। সো এই ইকুয়েশনটা কি, কেমনে আসে, ফার্স্ট অফ অল আমি এটা বলে দেই। আমরা যদি nth কোনো একটা সেকেন্ডে আমরা চাই যে আমরা এই সেকেন্ডে আমরা ধরো একটা মোশন হলো 10 সেকেন্ডে, আমরা থার্ড সেকেন্ডের ইয়াটা চাচ্ছি, থার্ড সেকেন্ডের ডিসপ্লেসমেন্টটা চাচ্ছি, ঠিক আছে? সো আমি কি করতে পারি, আমি এমনি 10 সেকেন্ডের মোশনের জন্য ইউ এ ভি এগুলো যদি জানাই থাকে, আমার কি করতে পারতেছি, আমি এই থার্ড সেকেন্ড পর্যন্ত ফার্স্টে আমরা যে এস 3 বের করতে পারি, মানে এস আনটিল থার্ড সেকেন্ড, পরে S2 বের করতে পারি। এই দুইটাকে সাবট্রাক্ট করলে কি পাবো, 3 আর 2 এর মাঝখানে, মানে থার্ড সেকেন্ড, সেকেন্ডটা কমপ্লিটলি ফুল হওয়ার পরে থার্ড সেকেন্ড স্টার্ট হওয়া থেকে শেষ পর্যন্ত এই পুরা সেকেন্ডে কতটুক দূরত্ব কভার করছে, এটা আমরা পেয়ে থাকি। সো এই তো, এটাই হলো আমাদের, ওইখান থেকে আমাদের বেসিক্যালি এই ইকুয়েশনটা আসে। এন বলতে হলো কততম সেকেন্ড। সো এটা আমাদের ইকুয়েশনে অফকোর্স ইনপুট করতে হচ্ছে, ইউটা হলো আমাদের আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, এটা হলো আমাদের অ্যাক্সেলারেশন অথবা ত্বরণ, আর ইউ প্লাস এ ডিভাইডেড বাই 2n-1, ঠিক আছে? এই ইকুয়েশনটা, এই পার্টটা আলাদা, এই পার্টটা মাল্টিপ্লাইড আকারে আছে, ঠিক আছে? একটু আমরা সো এই ইকুয়েশনটা আমাদের এক্সট্রা পড়ে রাখলে আমাদের সুবিধা হবে, এটার থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসার চান্সেস থাকে। আমরা ওই প্রসেসেও করতে পারি, S3 বের করবো মানে পুরো 3 সেকেন্ডে যত দূরত্ব, S2 বের করবো 2 সেকেন্ডে যত দূরত্ব, সাবট্রাক্ট করে, অথবা একটা সিম্পল ইকুয়েশন এক্সট্রা মনে রেখে ডিরেক্ট ইকুয়েশন বসায় আমরা করে দিতে পারছি। আচ্ছা, সো আমরা এখন আবার নেক্সট যে ইয়াতে যাব, ওইটা হলো সেম ইকুয়েশন গুলো আমরা ফ্রিলি ফলিং বডিজ বা এমনি ছেড়ে দেওয়া কোনো বস্তুর জন্য দেখতে পারি, ঠিক আছে? আমরা ছেড়ে দিলে কি বল কাজ করে আমরা এটা জানি, অবশ্যই অভিকর্ষীয় বল, ঠিক আছে? পৃথিবীর থেকে মানুষের বা যে কোনো বস্তুর, এটা আমাদের আর বারবার বলার প্রয়োজন নাই, তোমাদেরকে বোরও করতে চাচ্ছি না আমি। সো ইকুয়েশনে জাস্ট এ এর জায়গায় কি হয়ে যাচ্ছে, জি হয়ে যাচ্ছে, এস এর জায়গায় এইচ ইউজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এইচ দিয়ে আমরা হাইট বুঝাই, বাংলায় উচ্চতা, এই। আচ্ছা, সো এরপরের যেই কথাটা আমি বলতে চাচ্ছি, এখানে আমরা অনেক কয়টা রিলেশন অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে? v is equals to u plus at, s is equals to ut plus half at square, v square is equals to u square plus 2as, ঠিক আছে? আমরা দেখব অনেক সময় কি করে, এগুলোর জন্য আমাদের গ্রাফটা দেখাইতে বলে অথবা কার্ভটা দেখাইতে বলে, ঠিক আছে? যে এটা কিরকম দেখতে হবে, এখানে যদি y ভার্সেস v ভার্সেস t কার্ভ হয়, h ভার্সেস t কার্ভ হয়, ঠিক আছে? এটা অনেক সময় আমাদেরকে দেখাতে বলে, অথবা v স্কয়ার ভার্সেস g অথবা h, যে কোনো একটা, ঠিক আছে? সো এটা আমরা মানে এমনি বেসিক অনেকজনই মুখস্থ করে রাখে, অনেকে বেসিক জিনিসটা পারে কেমনে করতে হয়। সো আমি এটা আজকে একটু কভার করতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল যে রিলেশনগুলো আমরা কমনলি দেখি, এটা হলো আমাদের লিনিয়ার রিলেশন অথবা প্রপোর্শনাল রিলেশন বা সমানুপাতিক যে রিলেশন পাই, ওইগুলো আমরা দেখবো, ঠিক আছে? যেমন আমরা v is equals to IR, এটা কিসের ইকুয়েশন, ওহমস ল থেকে আসে, এটা আমরা সবাই বলতে পারি। v is proportional to I থাকে, আরটা হলো আমাদের একটা কনস্ট্যান্ট হিসাবে আসে, তার মানে কি আর এর মান আমাদের পরিবর্তনশীল হওয়ার কথা না। সো ওইটা ধরে যদি আমরা ইকুয়েশনটাকে সাজাই, ঠিক আছে, আর আমরা বলি যে একটা v ভার্সেস I কার্ভ চাই আমরা, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? সো v ভার্সেস I কার্ভ যেহেতু, আমরা ইকুয়েশনটা v is equals to IR, এটার সাথে আমি একটা রিলেট করার জন্য ইকুয়েশন আনি y is equals to mx, ঠিক আছে? এই আইটা আমার এক্স এর সাথে মিলে, ভিটা ওয়াই এর সাথে মিলে, আরটাও এম এর সাথে মিলে, কারণ কি স্লোপ অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। আইটা হলো এক্স এর, আমরা কি বলবো, এক্স অ্যাক্সিস বরাবর প্লট করতেছি, এটা কি আমাদের আই। ভিটা আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করতেছি, এটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে? সো যেহেতু y is equals to mx এর ইকুয়েশন আমাদের কি হয়ে থাকে, একটা স্ট্রেট লাইন যেটা কোন বরাবর যায়, অরিজিন বা মূলবিন্দু বরাবর, ঠিক আছে? মূলবিন্দু দিয়ে, ঠিক আছে? তো এই ইকুয়েশনটাও কি হবে, অফকোর্স এদিকে হবে। আমরা এটার নেগেটিভ সাইডে কেন ইকুয়েশনটা মানে কার্ভটা পাই না, কারণ আমাদের ভি আর আই ইউজুয়ালি আমাদের নেগেটিভ কনসিডার করা হয় না। এটা দিস গোজ ফর মোস্ট অফ দ্য ইকুয়েশন ইউজড ইন ফিজিক্স। কয়েকটা নেগেটিভ ভ্যালুজ আমরা অফকোর্স ইউজ করি, ওইটা আমি যদি আমাদের সামনে এসে থাকে অফকোর্স মেনশন করব। সো এখন এই লজিকটা কি আমাদের এস ইজ ইকুয়ালস টু ভিটির জন্য ম্যাচ করতেছে? ভি যেখানে আমাদের হলো গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি, অথবা এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, ঠিক আছে, যেখানে এফ হলো আমাদের ফোর্স, এক্স হলো আমাদের সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সো এই সব ইকুয়েশনে কেটা একটা কনস্ট্যান্ট, তার মানে এটা আমাদের স্লোপ হচ্ছে। এই ইকুয়েশনে এস ইজ ইকুয়ালস টু ভিটি, যদি ভি কনস্ট্যান্ট থেকে থাকে, যেহেতু গড়বেগ ধরে নিচ্ছি আমরা, অফকোর্স কনস্ট্যান্টই থাকতেছে, তাহলে এস আর টি এর রিলেশন ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স রিলেশন, এফ আর কে এক্স এক্স এর রিলেশন ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স এর রিলেশন,
আর এটা তো আমরা দেখাইলামই। সো এগুলো সবগুলোর জন্য কার্ভ কিরকম হবে আমাদের, বেসিক্যালি এরকম কার্ভ হবে। আচ্ছা, এরপরে সেকেন্ড যে রিলেশনস গুলো আমরা দেখবো ওগুলো হইতে পারে এরকম প্যারাবোলিক। ঠিক আছে, প্যারাবোলিক রিলেশনস কেমনে, কোনো একটা স্কোয়ারের সাথে আমাদের ইয়াটা, ঠিক আছে, সমানুপাতিক বা প্রপোর্শনাল। যেমন আমরা এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, কাইনেটিক এনার্জির জন্য কে ই সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, সো আমরা যদি এখানে এস আর টি এর কার্ভ চাই অথবা কে ই আর ভি এর কার্ভ চাই, তাহলে আমাদের কি ইকুয়েশন আসবে, মানে দেখতে কিরকম হচ্ছে, যেহেতু আমি কে এর এক্সাম্পলটা ইউজ করে থাকি করি, কাইনেটিক এনার্জি কে সমান কি হাফ এম ভি স্কোয়ার। যদি এমটা কনস্ট্যান্ট থেকে থাকে তাহলে কি এটা আমাদের কনস্ট্যান্ট পার্ট, আমি যেটাকে এ নিচ্ছি, ভিটা আমাদের কি এক্স স্কোয়ার, যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি, আর আমি ওয়াইটাকে কি পাচ্ছি, এই কাইনেটিক এনার্জি কে, কোনো কনস্ট্যান্ট না, কাইনেটিক এনার্জি কি ক্যাপিটাল কে দিয়ে আমি দেখালাম। ঠিক আছে, তো এই রকম কার্ভের ইকুয়েশন y ইজ ইকুয়ালস টু এক্স স্কয়ার, এটাকে বলা হয় একটা প্যারাবোলা। ঠিক আছে, আমাদের সামনে এইচএসসি একটা স্পেসিফিক চ্যাপ্টারই আছে কোনিক্স, যেখানে আমাদের সকল রকমের কোনিক, যেগুলোর মধ্যে কি কি আছে, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা, এর বাইরে আরো কোনিক্স এর মধ্যে সার্কেল থাকে, যেটা আমরা অনেক আগে থেকে পড়ে আসছি, ওইটাও একটা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে। সো এই সকল জিনিস নিয়ে এমনিও পড়তে হচ্ছে, সো এটা আমরা আগে থেকে জেনে রাখলেও কোনো লস নেই। সো এই কার্ভটা y is equals to ax স্কয়ার দেখেই বলতে পারার কথা, x এর পজিটিভ ভ্যালু হোক, x এর নেগেটিভ ভ্যালু হোক, আমাদের ইকুয়েশন মানে পয়েন্ট কয়টা পাচ্ছি আমরা, y এর, অফকোর্স এই x এর পজিটিভের জন্য y এর ভ্যালু যা, x এর নেগেটিভ ভ্যালুর জন্য y এর ভ্যালু তাই। ঠিক আছে, সেম গোস ফর x স্কয়ার ইজ ইকুয়ালস টু ay স্কয়ার। সো এই দুইটার কার্ভ এরকম হয়ে থাকে। আচ্ছা, এই পেজটা আমরা ইগনোর করি। ঠিক আছে, সো আমরা যদি এখানে ইয়া করি এক্স স্কোয়ার, তাহলে আমাদের এই কার্ভটা পাচ্ছি y ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। সো আমরা এটার ক্ষেত্রেও কি পাই না, নেগেটিভ সাইডের জন্য কোনো ভ্যালুজ ইউজ করতে পারি না, যেমন কাইনেটিক এনার্জি বা ইয়াতে হোক। সো এই পার্টটা আমরা দেখি না, এই পার্টের ইকুয়েশনে এই পার্টটা দেখি। সেম রিলেশনটা উল্টা দিকেও যেতে পারে, যদি আমরা জাস্ট এই কাইনেটিক এনার্জিটাই বলি, হাফ এম ভি স্কোয়ার যেহেতু ছিল, আমরা এটাকে y ভার্সেস এক্স ধরছিলাম আর কি। ঠিক আছে, কে ভার্সেস ভি, যদি উল্টাটা হয়ে যায় কার্ভটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটার এক্সটেনশনটা এই পাশে, এটাও আমরা ইগনোর করে থাকি মোস্ট অফ দা ইকুয়েশনস যেগুলো আমরা পড়ি ওইটার জন্য। আচ্ছা, সো এখানে কি আমরা আর কিছু কোয়েশ্চেন পেয়ে থাকছি, অনেকের হেলো পেয়েছি। আচ্ছা, মোশন কি পড়তেই হবে স্যার? অফকোর্স যদি পড়ে থাকি তাহলে জাস্ট রিভাইজ দিলে হবে, আর যদি না পড়ে থাকি, তিনটা কলেজ যেগুলোর নাম বলছি এই তিনটার জন্য অফকোর্স পড়তে হচ্ছে আবারও অথবা ফ্রেশ করে। আচ্ছা, তারপর আমাদের ভালো আছি একজন লিখেছে, একজন হার্ট আইস দিয়েছে। তারপর থ্যাংক ইউ ভাই ফর এক্সপ্লেনিং দ্য ডিরাইভেশনস, অফকোর্স ওয়েলকাম। এমডি ইসরাক, উনি মনে হয় কোর্সের ব্যাপারে জানতে চেয়েছেন, আমরা এগুলো একটু ইগনোর করে যাই। আচ্ছা, ওইগুলো অ্যান্সার করার জন্য অফকোর্স মানুষ আছে, ইগনোর করবো বলতে আমরা আপনাদের ইগনোর করছি না, হ্যাঁ সরি। আচ্ছা, সো নেক্সট আমাদের হাইপারবোলিক রিলেশন, যেটা আমি আজকে লাস্ট দেখাবো। এর বাইরে অফকোর্স যেই রিলেশনস গুলো আছে এগুলো আমরা কম বেশি একটু একটু জানি। ঠিক আছে, সো হাইপারবোলিক যে রিলেশনটা, হাইপারবোলিক রিলেশন আমরা হাইপারবোলা বলতে যেটা এমনি ইউজুয়ালি ইয়া করি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যেটা আমরা সামনে পড়বো, এটার বাইরে আরেকটা হাইপারবোলা নিয়ে যেটা আমরা বেশি পড়ি, এটা হলো এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কে, ওয়াই ইজ ইকুয়ালস টু কে বাই এক্স। ঠিক আছে, ঠিক আছে, এই ইকুয়েশনটার যেই কমন এক্সাম্পলস থাকে, যেমন y ইকুয়ালস টু k বাই x, i ইকুয়ালস টু v বাই r, যদি আমরা v-টাকে কনস্ট্যান্ট রেখে i আর r এর রিলেশন করি, অথবা pv ইকুয়ালস টু k। ঠিক আছে, অথবা pv ইকুয়ালস টু k, যেটা আমাদের প্রেসার ভলিউমের ল বা বয়েলস ল। ঠিক আছে, pv একটা কনস্ট্যান্ট অলওয়েজ, সো pv ইকুয়ালস টু k তে রিলেশনটা অফ p and v, এটা কি হয়ে থাকে, একটা হাইপারবোলিক অথবা ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন হয়ে থাকে। সো এই হাইপারবোলাটা দেখতে কিরকম হয়ে যাচ্ছে, আমাদের এই হাইপারবোলাটা দেখতে এরকম। ঠিক আছে, এখন প্রেসার
ভলিউম দুইটাই আমরা ইন জেনারেল কেসেস কখনো নেগেটিভ নেই না, সো আমরা এই পার্টটাকে কি করব, ইগনোর করব। আমার জন্য কার্ভটা কি হয়ে যাবে, এইটা। ঠিক আছে, সো ইন ইন থিওরি যদি এরকম আর কোনো রিলেশন আমরা পেয়ে থাকি, অফকোর্স তোমরা যদি কোনোটার ব্যাপারে মেনশন করতে পারো কমেন্টে জানাবা, ইরফান ভাইয়া তোমাদেরকে চকলেট খাবে যদি তুমি অ্যান্সারটা ঠিক মতো দিতে পারো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা একটা কুইক রিক্যাপ দিয়ে দিই কি হচ্ছে আমাদের জন্য। এই সব রিলেশনের জন্য কার্ভটা কিরকম হবে, এরকম। ঠিক আছে, আবার যদি কোনো ক্ষেত্রে এটার মধ্যে একটা কনস্ট্যান্ট এসে পড়ে, ঠিক আছে, তাহলে তো আমরা জানি স্ট্রেট লাইনটা কি উপরে চলে যাবে। ঠিক আছে, যেমন v is equals to u plus at, এই ইকুয়েশনটা যদি আমরা দেখি, v is equals to u plus at, এটা ইউটা কি আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু শুরুতে থাকে। ঠিক আছে, y is equals to mx plus c এর c এটা, m এটা, x এটা, যদি আমরা v ভার্সেস t কার্ভ নেই। ঠিক আছে, সো এটা কি জিরোর জায়গায় কই স্টার্ট হচ্ছে, একটা উপরের ভ্যালুতে স্টার্ট হচ্ছে, এই আর কিছু না। আচ্ছা, সো এই দুইটা হচ্ছে আমাদের লিনিয়ার রিলেশনস বা ডিরেক্টলি প্রপোর্শনাল রিলেশন। তারপর সেকেন্ড যেটা আমাদের, ওইটা হচ্ছে প্যারাবোলিক রিলেশনস, দুই রকমের হতে পারে, কমনলি এটা, তার বাইরে এটা আছে। আমি সরি, একটা একই ইমেজে না দিয়ে আমি সেপারেট ইমেজ করে দেই। একটা রিলেশন এটা হতে পারে, আর একটা রিলেশন এটা হতে পারে। কার্ভ যদি আমাদের এমসিকিউতে আসে বা ইয়াতে আসে, চারটার মধ্যে অপশন দেখবো, ইকুয়েশন এটার সাথে অথবা যেইগুলো আগে পড়লাম এটার সাথে, অথবা আমাদের লাস্ট যে ইকুয়েশন এটার সাথে, তিনটার একটার সাথে কম্পেয়ার করব, যেটার সাথে ম্যাচ করবে অফকোর্স কার্ভটা দেখতে কি হবে, ওইটার মতো হবে। লাস্ট যেটা আমাদের এইটা, এটার জন্য কি হয়ে গেল আমাদের, এরকম হয়ে গেল। আচ্ছা, সো এই পর্যন্ত আমরা অনেক কিছু পড়ে ফেললাম। ঠিক আছে, মোশনে একটা কোয়েশ্চেন ব্যাটেল আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই কয়টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে সলভ করতে দিব। অফকোর্স যদি কমেন্টসে কারো এগুলো নিয়ে কনফিউশন থাকে অথবা বেশিরভাগ অ্যান্সার ভুল থাকে, ওইটা আমি সলভ করেই দিব, বাট আই হোপ তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা। সো ফার্স্ট কোয়েশ্চেনটা বাংলায় দেওয়া আছে, আমি দুটো ল্যাঙ্গুয়েজেই বলে দিব। ফার্স্ট হলো 36 কিলোমিটার পার আওয়ার বেগে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 600 মিটারের একটি ব্রিজকে কত সময়ে অতিক্রম করবে। আমি প্রথমে 36 বলার জন্য দুঃখিত, 36, কেউ আমাকে এটার জন্য ধরিও না। সো অপশন চারটা আছে, অপশনের দিকে না তাকিয়ে এমনি সলভ করে আমাকে অ্যান্সারটা বলে দিবে। ঠিক আছে, সো ইংলিশে যদি অ্যান্সারটা হয়, আ ট্রেন measuring 100 meters in length is running at 36 kilometers per hour speed, and how long will it take to cross a bridge of 600 meters? এটা হলো আমাদের প্রথম কোয়েশ্চেন। এটার অ্যান্সার এটা অফকোর্স কমেন্ট বক্সে তোমরা জানাই দিও। আচ্ছা, এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, কোনো বস্তু স্থির অবস্থা থেকে দ্বিতীয় সেকেন্ডে 4 আওয়ার দূরত্বে অতিক্রম 4 ঘন্টা দূরত্ব অতিক্রম করলে এটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে স্টার্ট করছে কিসে, স্থির অবস্থায়, ইউ এর ভ্যালু 0 এটা বুঝাইছে, থেকে 2 সেকেন্ডে 4 আওয়ার না 4h, একটা র্যান্ডম আমরা প্যারামিটার ধরে নিলাম h, দূরত্ব অতিক্রম করলে এটি তৃতীয় সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে, ওইটার জন্য 4h 5h 6h 7h অপশনস আছে। অ্যান্সারটা অফকোর্স জানাই দিবা যদি এটা আমি ইংলিশে বলে থাকি। 2 সেকেন্ড, ইফ এনি বডি টেক্স 2 সেকেন্ডস টু ক্রস 4h, হাউ মাচ ডিস্টেন্স উইল ইট কভার ইন দ্য থার্ড সেকেন্ড অফ ইটস মোশন। সো এটার জন্য অফকোর্স আমি একটু আগে একটা ইকুয়েশন দেখিয়ে দিয়েছি, ওইটা অ্যাপ্লাই করলে অবশ্যই, এর আগে আমাদের এই পার্টটার জন্য একটা নিয়ে আসতে হবে, আমাদের ভ্যালুস নিয়ে আসতে হবে, পরে ওইটা অ্যাপ্লাই করলে অফকোর্স এটা ডিরেক্টলি করা যাবে আমাদের। আচ্ছা, থার্ড যে ইকুয়েশনটা আমাদের, একটি হরিণ 72 কিলোমিটার পার ঘন্টা সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে হরিণটিকে তাড়া করলো। ঠিক আছে, আচ্ছা, হরিণটি ধরতে কত সময় লাগবে। ইউজুয়ালি হরিণকে হরিণ ধরে না, বাঘ ধরে, কিন্তু আমরা মনে হয় এখানে কিছু একটা ভুল করে ফেলেছি। আচ্ছা যাই হোক, প্রশ্নটা আমরা বুঝতে পারলেই হচ্ছে, একটি হরিণ 72 কিলোমিটার সুষম বেগে চলার সময় সুষম ত্বরণ হরিণটাকে তাড়া করলো। আচ্ছা, করছে, ধরো সমস্যা নাই, করছে। আচ্ছা, তো এই প্রবলেমটা ইউজুয়ালি আমরা ইঁদুর আর বিড়ালের এক্সাম্পলে দেখি, অথবা অনেক সময় দেখি যে একটা ট্রেন ছুটে যাচ্ছে, মানে সেম প্রবলেমই থাকে, একটা ট্রেন ছুটে যাচ্ছে, একটা মানুষ মাত্র দৌড়ানো শুরু করলো, ওকে ট্রেনটাকে ধরতে পারছে কিনা। সো ওইগুলো সবগুলোর জন্য কনসেপ্ট বেসিকলি সেম, আমাদের দুইটা মোশনের ইকুয়েশন। ঠিক আছে, যদি একটা কি হয়, সুষম বেগ হয়, তাহলে মানে কি, ওর এস ইজ ইকুয়ালস টু ভিটি ইকুয়েশন হয়ে যায়।
আরেকটা কি হয়ে যায়, যদি ওর একটা অ্যাক্সেলারেশন বা ত্বরণ থাকে, ঠিক আছে, তাহলে ওর জন্য ইকুয়েশন কি হয়ে যায়, যদি স্থির অবস্থা থেকে শুরু করে থাকে এস ইজ ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। এই দুইটা কি হতে হবে, ফার্স্ট অফ অল যদি ওদের মাঝখানে ডিস্টেন্স না থাকে তাহলে সেকেন্ড বার ক্যাচ করার জন্য জাস্ট ইকুয়াল হতে হবে, ঠিক আছে। বাট সেকেন্ডলি যদি ওদের মাঝখানে ডিস্টেন্স হয়, তার মানে যেটা পরে শুরু করতেছে ওইটার জন্য কি এক্সট্রা অতটুকু ডিস্টেন্স কভার করতে হচ্ছে, এইটুকু ডিস্টেন্স সহ ক্যালকুলেট করে মানে আমাদের ইকুয়েট করতে হবে। ধরো এটার ক্ষেত্রে কি এস প্লাস 75 সমান ওই পাশের এস, ঠিক আছে। সো এই দুইটা ইকুয়েশনের ইকুয়েট করে টাইমটা বের করলে আমাদের ইকুয়েশন চলে আসে, ঠিক আছে। এটার অ্যান্সারটা অফকোর্স কমেন্টে জানিয়ে দিবা, পুরো প্রবলেমই কাইন্ড অফ সলভ করে দিচ্ছি মুখের মধ্যে, বাকিটুক তোমাদের দায়িত্ব। আচ্ছা, এরপরে আমাদের স্থির অবস্থা থেকে সমতরণে চলমান কোনো বস্তু তৃতীয় সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করলে পরবর্তী সেকেন্ডে কত দূর যাবে। স্থির অবস্থা থেকে শুরু করছে সমতরণে, তার মানে এর কোনো পরিবর্তন যেহেতু হচ্ছে না, এগুলো আমাদের জেনারেল মোশনের ইকুয়েশন দিয়েই সলভ করা যাবে। আবারও কি বললাম, তৃতীয় সেকেন্ডে, এই এমসিকিউ এর মানে এই এন সেকেন্ডের ইকুয়েশনটা যারা যারা স্কিপ করছো দেখো, অলরেডি আমরা দুইটা এক্সাম্পল পেয়ে গিয়েছি। অফকোর্স কোয়েশ্চেনটা আমি সেট করি নাই, তাও দুইটা এক্সাম্পল পেয়ে গেছি। সো অফকোর্স মেনশনেবল থাকবে এই দুইটা ইকুয়েশন, প্লিজ মুখস্থ করে ফেলিও, আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। আচ্ছা, আমাদের এখন 27 জন ভিউয়ার্স আছে, আশা করি তোমরা আরো বেশি ইনভাইট করে আরো মানুষকে দেখাবা। অফকোর্স রেকর্ডিং তো থাকছেই তোমাদের জন্য, এখানে আর কোনো কোয়েশ্চেন আপাতত দেখছি না। সো এগুলোর সলিউশন অফকোর্স লাস্টে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই, তোমরা আপাতত নিজের মতো করে সলভ করতে থাকো। আচ্ছা, ক্লাসে অনেক দূর গিয়ে আমরা অলরেডি হাফ অথবা দুইটা চ্যাপ্টার কভার করে ফেলেছি। এখন আমাদের থার্ড যেই চ্যাপ্টার ফোর্স বা বল, ঠিক আছে, এই চ্যাপ্টারটা নিয়ে এখন আমাদের কাজ। সো থার্ড যেই চ্যাপ্টারটা ফোর্স, আমার বলতে গেলে লজ অফ ফিজিক্সের মধ্যে অনেক পছন্দের একটা টপিক ছিল 9-10 থেকে 11-12 পর্যন্ত, ঠিক আছে। ফোর্সের চ্যাপ্টার যেগুলাই ছিল, যেহেতু ফিজিক্যাল ওয়ার্ল্ড রিলেটেড চ্যাপ্টার, মানে তুমি ফিজিক্যালি এগুলাকে মানে ভিজুয়ালাইজ করতে পারো, ঠিক আছে, মানে তোমার চিন্তা দিয়ে তুমি এটাকে দেখে বলতে পারো যে হ্যাঁ এটা আসলেই ঘটছে। সো আমরা ফোর্সের আগে ব্যাখ্যায় চলে যাই। ফোর্স বলতে কি, কোনো কিছুর আইদার তুমি গতি বা মোশন অথবা স্থিতি বা স্ট্যাটিক অবস্থা থেকে যদি তুমি চেঞ্জ করতে চাও, অথবা এটার শেপ চেঞ্জ করতে চাও, অথবা তুমি এটাকে মানে অন্য ফোর্স গুলাকে ক্যান্সেল আউট করতে চাও, ঠিক আছে, এই সব করার জন্য যেই ইয়াটা প্রয়োগ করা হয় এটা আমাদের মূলত বল, ঠিক আছে। সো এই যেই ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের কি করতেছে, চেঞ্জ অফ মোশন ঘটাচ্ছে, ঠিক আছে। যদি আমরা তিনটা ল যেহেতু পড়বো, এগুলো নিয়ে এখন আপাতত না বলি, ঠিক আছে। আগে আমরা বলের কয়টা ফান্ডামেন্টাল ফোর্স অথবা মৌলিক বলের ব্যাপারে একটু আইডিয়া করে নেই। সো আমাদের চারটা মৌলিক বল রয়েছে, একটা হলো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, তারপর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপর উইক নিউক্লিয়ার ফোর্স, আর তারপর হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে। সো এখানে কিছু দূর আমরা দেখছি যে এটার জন্য যা যা প্রয়োজন সবকিছু দেওয়া আছে। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিসে কাজ করে আমরা সবাই জানি, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, মোস্টলি না ওনলি প্রোটন আর নিউট্রন। প্রোটন কি, সবগুলাই পজিটিভ চার্জ, সবগুলো পজিটিভ চার্জ একসাথে কেমনে থাকে, এটা না রিপালস করার কথা, ঠিক আছে। তো এগুলাকে একসাথে বেঁধে রাখার জন্য যে অনেক বড় পরিমাণে একটা ফোর্স কাজ করে, এটা হলো আমাদের মূলত স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, যে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডে যেই ফোর্স কাজ করছে, গ্র্যাভিটি, উইক নিউক্লিয়ার ফোর্স, এগুলোর ব্যাপারে আমাদের আইডিয়া আছে, বইয়ে অনেকদিন পড়ে আসছি, এটা নিয়ে বলার কিছু নাই। কিন্তু এগুলোর জন্য আমাদের মানে এখন অ্যাডমিশনের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট হতে পারে, এখান থেকে যেহেতু আমাদের এসএকিউ টাইপের কোয়েশ্চেনও থাকতে পারছে, এমসিকিউ টাইপের কোয়েশ্চেন থাকতে পারছে। সো এগুলোর রিলেটিভ স্ট্রেংথটা, ঠিক আছে, কোনটা সব থেকে বেশি উইক, কোনটা সবচেয়ে বেশি স্ট্রং, তারপরে এগুলার উইক স্ট্রেংথের মানে তুমি যদি কম্পারিজন করতে চাও ইন্ডেক্স অফ 10 ওইটাও করতে পারো, ঠিক আছে। সো এইগুলার একটু আইডিয়া রাখা ভালো, আর আমার হিসাবে একটু মনে রাখাও কাইন্ড অফ মানে তোমার জন্য হেল্পফুল হতে পারে, যেহেতু আমাদের অনেকগুলা, আমি যেটা শুনেছি মানে এইচসিসি তে অ্যাডমিশন টেস্টে কি হচ্ছে, আমাদের নেগেটিভ মার্কিং থাকছে, ঠিক আছে। সো আমরা যে কোনো কোয়েশ্চেন জাস্ট আউট অফ অ্যান্সার করতে পারছি না, মানে গেস করে অ্যান্সার করতে পারছি না, যেহেতু নেগেটিভ মার্কিং মানে কি আমাদের -0.25 করে কেটে যাওয়ার চান্সেসটা থাকছে। সো অফকোর্স আমাদের কি করতে হবে, একটা ক্যালকুলেটেড মানে ক্যালকুলেটেড একটা অপশনই চুজ করা উচিত। সো এই সব জিনিস যদি এসে থাকে ওইখানে, তোমার জন্য এগুলো গেস করে আর কি করার চান্সেস কম, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার করার চান্সেস কম। সো
এমনি এখানে আমরা দেখতেছি কি গ্র্যাভিটি সবার নিচে, আর এটা সবচেয়ে উইকেস্ট, কিন্তু আমরা সবচেয়ে বেশি প্রোফাউন্ডলি আশেপাশে যেটা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এটা হলো গ্র্যাভিটি। কারণ কি আমরা যেখানে এই মাটিতে যেহেতু আমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে, মাটিতে দাঁড়িয়ে আছি, কারণ কি পৃথিবীর অভিকর্ষ বা গ্র্যাভিটেশনাল ফোর্স আমাকে নিচের দিকে টেনে রাখছে, ঠিক আছে। সো প্রোফাউন্ডলি আমরা এটাই দেখতে পাই, ঠিক আছে। উইক নিউক্লিয়ার ফোর্স যেহেতু আমরা অত ছোট লেভেলে চোখে দেখতে পাই না, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সও আমরা চোখে দেখতে পাই না। সো সবচেয়ে বেশি হলেও মানে সবচেয়ে উইক হলেও গ্র্যাভিটি আমরা সবচেয়ে প্রোফাউন্ডলি চোখে দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা, কিন্তু বাকি তিনোটা ফোর্স, যেই তিনোটা ফান্ডামেন্টাল ফোর্স আছে, এই তিনোটাও কিন্তু ইন প্লে রয়েছে, ঠিক আছে। এরপরে ফান্ডামেন্টাল ফোর্স, যেরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস ছিল, ফান্ডামেন্টাল ফোর্স চ্যানেল আউট হয়ে আরো হাজার রকমের ফোর্স হয়ে যায়, ঠিক আছে। সো ওইগুলো হলো কাইন্ড অফ, মানে এগুলো হলো বেসিক্যালি আমাদের প্যারেন্ট ফোর্স হিসাবে কাজ করে, ওগুলো হলো এগুলোর অফস্প্রিং হিসাবে কাজ করে এই। আচ্ছা, সো আই হোপ কোয়েশ্চেন ব্যাটেলে আমরা কিছু দূর হলেও আগিয়ে আছি এখন। আচ্ছা, সো যেই তিনটা ল অফ মোশন নিয়ে কথা বলবো, তিনটা ল অফ মোশন, ফার্স্টে কি নিয়ে কাজ করে, আমাদের ইনার্শিয়া নিয়ে কাজ করে। যে বস্তু যেভাবে আছে সে অবস্থায় থাকবে, ইট উইল স্টে ইন রেস্ট অর ইট উইল স্টে ইন মোশন আনলেস এনি এক্সটার্নাল ফোর্স ইজ অ্যাপ্লাইড। সো ওইটা নিয়ে আমাদের বলার কিছুই নেই। সেকেন্ড যে লটা আছে ওইটা কি বলে আমাদের, মানে তুমি ফোর্স দিলেই চেঞ্জ অফ মোমেন্টামটা ঘটছে, ঠিক আছে। সো অনেকক্ষণ ধরে বকবক করছি, সরি। আচ্ছা, সো তুমি ফোর্স দিলেই চেঞ্জ অফ মোমেন্টামটা ঘটছে। সো ওইটা আমরা ইকুয়েশন আকারে দেখেই আমরা মূলত ফোর্সের ইকুয়েশনটা পাই। সো তুমি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটা কি হিসেবে পাও, ফোর্স হিসেবে পাও, ঠিক আছে। আমরা আবার এখানে এমটাকে যদি কমন নিয়ে নিই, যদি আমাদের ম্যাসটা কনস্ট্যান্ট থেকে যায়, মানে ইউজুয়ালি তো তুমি হাঁটতে হাঁটতে তোমার ওজন কিছুটা কমে যায় না, ক্যালোরিজ বার্ন হলেও হালকা কমবে, অত তেমন এটা কমবে না। অথবা গাড়ির জন্য চিন্তা করলে, আচ্ছা গাড়িরও পেট্রোল কমে, আচ্ছা এইভাবে আমরা কথা না বলি, বাট ধরে নেই আমরা ম্যাসটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। সো তখন কি হচ্ছে, এমটা কমন নিয়ে ভি মাইনাস ইউ, ঠিক আছে, ডিভাইডেড বাই টি করতে পারি। এখান থেকে আমাদের ভি মাইনাস ইউ বাই টি, এটা কিসের ইকুয়েশন, অ্যাক্সেলারেশনের ইকুয়েশন। সো এফ ইজ ইকুয়ালস টু এম এ, এখান থেকে আমরা পেয়ে যাই, ঠিক আছে। এখানে ফোর্স জিনিসটা একটা ভেক্টর, অ্যাক্সেলারেশন জিনিসটা একটা ভেক্টর, ম্যাস জিনিসটা একটা স্কেলার মাল্টিপল, ঠিক আছে। সো আমরা এই চ্যাপ্টারে যেহেতু এসেছি, চ্যাপ্টার 2 তে একটু বলে দেওয়া উচিত ছিল আমাদের। অনেক কিছু, অনেক কোয়ান্টিটি আমরা আগে যতটুকু পড়ে এসেছিলাম স্কেলার হিসাবেই পড়ে আসছিলাম, অথবা ভেক্টর নিয়ে অত মাথা ঘামাই নাই, জাস্ট ভেক্টরসের ব্যাপারে একটু আইডিয়া রেখেছি। কিন্তু 11-12 গিয়ে এটা থাকবে না। আর যেহেতু তোমাদের 9-10 কিছু কিছু জায়গায় এটার একটু আইডিয়া দেওয়া আছে, যেমন ওয়ার্কের আইডিয়াটা দেওয়া আছে, অনেকগুলো ওয়ার্কের আইডিয়াটা দেওয়া আছে, ফোর্সের আইডিয়াটা দেওয়া আছে, কমন এক্সাম্পলস দেওয়া আছে ভেক্টরসের। সো এগুলোর ব্যাপারে একটু আইডিয়া রাখতে হবে আমাদের, ঠিক আছে। এনডিসিতে এখান থেকে কোয়েশ্চেন অফকোর্স আসতে পারে। সো একটু পরে যেহেতু ওয়ার্কের চ্যাপ্টারটা আছে, আমরা ওইখানে গিয়ে আবার দেখবো এটা। আচ্ছা, সো মুভিং অন, আমাদের ফোর্থ চ্যাপ্টারে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা এমসিকিউ বা যে কোনো 9-10 টিচারের জন্য ফেভারিট একটা সিকিউ কোয়েশ্চেনের টপিক। সো ওইটা হলো ফার্স্টটা কি, মোমেন্টাম তো কি, ভরবেগ, ঠিক আছে, প্রোডাক্ট অফ ম্যাস আর ভেলোসিটি, অথবা ভর এবং বেগের গুণফল বলেই তো কি ভরবেগ। সো অফকোর্স নাথিং এলস ক্যান বি এক্সপেক্টেড। এরপরে মোমেন্টামের মেইন কাজ কোথায় আসতেছে আমাদের এই চ্যাপ্টারে, সংঘর্ষ বা কলিশনে, ঠিক আছে। সো কলিশন কি, দুইটা বস্তু যখন মূলত একসাথে সংঘর্ষিত হয়। এখন এটা দুইটা বস্তু কেন বললাম আমি, দুইটা কেন হইতে হবে, অফকোর্স দুইটা হইতে হবে না, 2, 3, 4, 1000, 5, 6000 হোক, সমস্যা নেই। আমাদের ক্যালকুলেশনে ইজি হওয়ার জন্য আমরা ইকুয়েশনটা, সরি আমার ইয়ার পক্ষ থেকে আমি একটু এম্বারাসড, আচ্ছা এইটা থাকবে না এখানে, যাই হোক। সো যেই ইকুয়েশনটা হবে, কি বলতেছিলাম, হ্যাঁ, সো যতটাই বস্তু থাকুক তাদের যেই আদি ভরবেগ অথবা ইনিশিয়াল মোমেন্টাম, ওইটাই আমাদের কি শেষ পর্যন্ত থাকবে, তার মানে ফাইনাল মোমেন্টামের সমান হবে। কি হবে, কি হবে, এক্সচেঞ্জ হবে। M1 এর ধরো ইউ এত ছিল, এটা চেঞ্জ হয়ে ধরো V1 হয়ে গেল, কিন্তু V2 যদি মানে সেম ডিরেকশনে হয়ে থাকে, এটা এটাতে ট্রান্সফার হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে এক্সচেঞ্জটা হবে, এটার ব্যাপারে আমাদের তেমন বলার কিছু নাই। কিন্তু এখান থেকে একটা এক্সট্রা জিনিস যেটা আসতেছে, ওটা হলো আমাদের, আমরা তো এমনি ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়বো যে কি হয়, এনার্জি অলওয়েজ কনজার্ভড হয়, ঠিক আছে, অথবা এনার্জি অলওয়েজ কি হয়ে থাকে, কনজার্ভড হয়ে থাকে। সো এনার্জি যেহেতু কনজার্ভড হয়ে থাকে, আমাদের কি এখানে পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে যাবে, যদি কলিশনের একটা কন্ডিশন বলা থাকে, এটা হলো ইলাস্টিক কলিশন, যেটাও তোমাদের বইয়ে দেখতে পাওয়া যায়, যে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বা আদি গতিশক্তির যেই সাম সমান হবে কি তোমার শেষের দিকে বা ফাইনাল কাইনেটিক এনার্জির সমান, বুঝতে পারছি। সো ধরো এই ইকুয়েশনটার জন্য কি হয়ে যাবে, হাফ M1 U1
স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার সমান হয়ে যাবে হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। ঠিক আছে, এখানে যেহেতু দুইটা বস্তু, এটাই হচ্ছে, তার মানে এখানে মূলত আমাদের শক্তি সংরক্ষণ তো হচ্ছে, তার মধ্যে এটা পুরাটাই সংরক্ষিত হচ্ছে হলো গতিশক্তির মধ্যে। ঠিক আছে, তার মানে এমনি সংঘর্ষ হলে আমরা দেখবো যে যখন দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়, শুধু তো এই বস্তুকে ভেলোসিটিটা দিয়ে দেয় না, আমাদের দেখা যায় যে গাড়িটা হালকা মানে একটু ট্যাপ পড়ে যায় বা একটু বিকৃত হয়ে যায়। ঠিক আছে, সো এখানে যেহেতু একটু কলিশনের কারণে আমাদের হচ্ছে, ড্যামেজ হচ্ছে, এটা কি ইলাস্টিক এনার্জি হিসাবে স্টোর করতেছে। আমরা যদি ওই সারফেসটা ধরি দেখবো যে হিট এনার্জি হিসাবে পেতে পারি। ঠিক আছে, অনেক ফ্রিকশনের এনার্জি যায়, অনেক রকম ফোর্সে অনেক রকম এনার্জি চলে যায়। ঠিক আছে, কিন্তু ওভারঅল নেচারে এনার্জি কখনো ডিস্ট্রয় হচ্ছে না, কখনো ক্রিয়েটও হচ্ছে না। ঠিক আছে, সবকিছুই কনজার্ভড রয়ে যাচ্ছে। এই সো তোমার কলিশনের ক্ষেত্রে যেটা বলে দিতে হচ্ছে, এই কন্ডিশনটা অফকোর্স কিসের জন্য, ইলাস্টিক বা স্থিতিস্থাপক কলিশন সংঘর্ষের জন্য শক্তি। ঠিক আছে, তোমার আদি গতিশক্তি সমান হবে কি শেষ গতিশক্তি, অথবা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ অল দ্য বডিজ সমান হবে কি ফাইনাল কাইনেটিক এনার্জি অফ অল দ্য বডিজ। এই আচ্ছা, এরপরে আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি আমরা অলরেডি, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। এটা 9-10 থেকে আবার শিফট হয়ে আমাদের 11-12-এও চলে আসবে। হোপফুলি তোমরা এটাতে অত বেশি হেট করে থাকবে না, যেহেতু এর থেকে হার্ডার চ্যাপ্টার্স আমাদের আছে। কিন্তু যেহেতু এই চ্যাপ্টার্সটা রিপিট হচ্ছে, এটার অফকোর্স ইম্পর্টেন্ট বেসটা কোথায় ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমাদের এই এসএসসি সিলেবাসের মধ্যেই। ঠিক আছে, এর আগে কিছু কমেন্ট যদি থেকে থাকে অ্যান্সার করে নেই। সো যারা থ্যাংক ইউ বলছো তাদেরকে ওয়েলকাম। আমাদের সোফার নতুন কোনো কমেন্টস আমরা দেখছি না, যদি থাকে অফকোর্স মেনশন করব। আচ্ছা, এনিওয়ে মুভিং অন, আমাদের লাস্ট চ্যাপ্টার ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি। তোমাদের ক্লাস যেহেতু অনেকক্ষণ ধরেই নিলাম, বাট সবকিছুই অনেক কনসাইজ ভাবে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। এই সব চ্যাপ্টার্স এর মধ্যে যতটুকু ছিল ওগুলো সবকিছুই আমাদের বেসিক হিসাবে থেকে যাবে ফিজিক্সের মধ্যে। ঠিক আছে, 9-10 থেকে 11-12 যেহেতু যাবে, 11-12 থেকে তোমার ইউনিভার্সিটি লেভেলে যদি তুমি সায়েন্স পারসিউ করো অফকোর্স রয়ে যাবে। ঠিক আছে, সো এই সব চ্যাপ্টার্স এর বেসিক্স তোমার অফকোর্স অল দ্য টাইম স্ট্রং রাখতে হবে। ঠিক আছে, এই স্ট্রং বেসিস ক্রিয়েট করার চান্সটাই হলো তোমার রয়ে যাচ্ছে হলো 9-10-এ। এর পরের যে 10টা চ্যাপ্টার্স আছে, ওগুলাও আমাদের ইম্পর্টেন্ট থেকে যাচ্ছে, কিন্তু এগুলো হলো ফিজিক্যাল ওয়ার্ল্ডে এমনিও তুমি ইউজ করার অনেক এক্সাম্পল দেখতে পাবা। ঠিক আছে, ধরো তুমি এখান থেকে ইয়াতে যাবা, উত্তরা যাবা। ঠিক আছে, যেটা আমার প্রতিদিন করতে হয়, সরি আমি আমার অ্যাড্রেস বলে দিচ্ছি সবাইকে। যাই হোক, এইটার জন্য তুমি কি দূরত্বটা ফার্স্ট অফ অল মেজার করে নিবা, বা মেজার থাকবে তোমার জানা থাকবে। ঠিক আছে, ট্রাফিক বাদে যদি আমি এখন থেকে 6 ঘন্টা পরে কনসিডার করি ট্রাফিক নাই, ঠিক আছে, তাহলে আমার কি হবে, মূলত আমি যতটুকু সময় যেতে চাই দূরত্বকে ওইটা দিয়ে ভাগ করলেই আমি কতটুকু গতিতে যেতে হবে এটা আমরা পেয়ে যাব, বা যেই ভেলোসিটি বা স্পিডে যেতে হবে ওইটা আমি পেয়ে যাব। ঠিক আছে, সো ডিস্টেন্স বলো বলো মোশনের যে ইকুয়েশনস বলো, এগুলো তুমি রিয়েল লাইফে অনেক অ্যাপ্লিকেশনই পেয়ে থাকবা। ঠিক আছে, আচ্ছা, আর কোয়ান্টিটিস তো অফকোর্স পেয়ে থাকবে, এটার কোনো ডাউট নাই। বলেরও থাকবে তোমার লাইফে কোনো না কোনো জায়গায়, এটা আমি তোমাকে আশা দিয়ে যাচ্ছি। যাই হোক, এখন লাস্ট চ্যাপ্টার আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি। 3টা ওয়ার্ড এসে পড়ছে, যেহেতু কাজ, শক্তি ও ক্ষমতা, তিনোটা নিয়ে আমাদের ডিসকাস করতে হচ্ছে। সো ফার্স্ট অফ অল ওয়ার্ক জিনিসটা কি, এটা হলো একটা স্কেলার কোয়ান্টিটি, কি প্রোডাক্ট অফ টু ভেক্টরস, কি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। সো ওয়ার্ক জিনিসটা হলো কাজ, মানে আমরা যেটা বলি ওইটা না, এটা তোমার বইও একই ডেফিনেশনটাই দেওয়া আছে, যে আমরা যেটা কাজ বলি এটা কাজ না, কাজ হলো যখন আমাদের একটা স্মরণ হয়ে থাকবে অথবা একটা ডিসপ্লেসমেন্ট হবে, এর বাইরে আমরা এটাকে কাজ বলবো না। ঠিক আছে, এটাও 100% মানে কারেক্ট একটা অ্যান্সার না, কারণ কি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকলেও আমরা কাজ না বলতে পারি। ঠিক আছে, সো যাই হোক, W ইজ ইকুয়ালস টু এফ ডট এস, এখানে আমরা একটা জিনিস যেটা করে ফেলছি, এফ আর এস দুটোটাই কি ছিল আমাদের ভেক্টর কোয়ান্টিটিস। ঠিক আছে, এদের মাঝখানে আমরা ডট মাল্টিপ্লিকেশন করছি। ঠিক আছে, ডট প্রোডাক্ট, যেটা দিয়ে আমরা কি পাই, অফকোর্স একটা স্কেলার কোয়ান্টিটি পাই। ঠিক আছে, সো এটাকে আমরা যদি ব্রেকডাউন করি, এটার ইকুয়েশন কি চলে আসে আমাদের, ইকুয়েশন চলে আসে এফ এস কস থেটা। ঠিক আছে, সো এফ এস কস থেটা, এফ আর এস এর মাঝখানে যদি একটা
থেটা থেকে থাকে, ওইটার আমাদের কি নিতে হবে, কোসাইন রেশিওটা আমাদের নিতে হবে, ঠিক আছে। সো এফ এস কস থেটা থেকে আমরা কি পাবো, ডট প্রোডাক্টটা মানে ডট প্রোডাক্ট অফ এফ আর এস পেয়ে থাকবো। সো এটা দিয়ে আমাদের কাজটা পেয়ে থাকবো। সো যেহেতু এখানে আমাদের ডাব্লিউ যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি, এফ এস থেটা তিনটাই কি হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট। সো এদের ডিফারেন্ট ভ্যালুজের জন্য ডাব্লিউ ডিফারেন্ট ভ্যালু আমরা পেয়ে থাকবো। সো এখানে ওয়ার্ক কয়ভাবে জিরো হতে পারতেছে, তাহলে এফ যখন জিরো, স্মরণ হোক বা না হোক, এফ যখন জিরো আমাদের ওয়ার্কটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আবার যেটা আমাদের কমন এক্সাম্পল হিসাবে দেই, একটা ডিসপ্লেসমেন্ট থাকতেই হবে, তাহলে আমরা এটাকে বলবো কাজ। তার মানে তুমি রুমে বসে বই পড়ছো, এটা তোমার কোনো কাজ হয়ে হয়ে থাকে না। সো ওই এস ইজ ইকুয়ালস টু জিরোর জন্য আমরা কি পাই, ওয়ার্ক ইজ ইকুয়ালস টু জিরো পেয়ে থাকি। আচ্ছা, এখন লাস্টলি যেটা আছে ওটা হলো আমাদের কস থেটা, ঠিক আছে। সো থেটা আমাদের কজ রেশিও কত থেকে কতর মধ্যে ভ্যারি করে, এটা কে কে অ্যান্সার করতে পারো দেখি। আমি 20 সেকেন্ডসের একটা দেই, যদি কেউ অ্যান্সার করতে পারে, যদিও ভিডিও একটু ডিসেন্ট টাইম ল্যাগ করবে। যেহেতু ভিডিও দেখছি এখনো পিছাই আছে, আমরা এটা ডিরেক্ট অ্যান্সারে চলে যাই। কজ রেশিও আমাদের অলওয়েজ কত থেকে কতর মধ্যে থাকবে, -1 থেকে 1 এর মধ্যে, ঠিক আছে। তার মানে কাজ খালি কি আমাদের পজিটিভ হচ্ছে, জিরো হচ্ছে না, নেগেটিভও হতে পারছে, ঠিক আছে। সো কজ মানে এফ আর এস এর মাঝখানে ডিসপ্লেসমেন্টটা থেটার উপরে, মানে এফ আর এস মানে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে থেটাটা তোমার কাজটাকে মানে তিন ভাবে ডিফাইন করে থাকতেছে। একটা হলো ফার্স্টলি পজিটিভ ওয়ার্ক, যখন এই অ্যাঙ্গেলটা কত থেকে কতর মধ্যে থাকলে, 0 to 90 ডিগ্রির মধ্যে থাকে, ঠিক আছে। পরে নেগেটিভ ওয়ার্ক কখন, যখন অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 90 থেকে 180, ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমাদের কজ নেগেটিভ পেয়ে থাকি আমরা, থার্ড কোয়াড্রেন্টেও পাই, বাট ওইটা আমরা ঘুরে নিলে একই কথা। আচ্ছা, লাস্টলি হলো জিরো ওয়ার্ক, আমাদের কস থেটার ভ্যালু জিরো কখন পেয়ে থাকি আমরা, কস থেটার ভ্যালু আমরা জিরো পাই থেটার ভ্যালু 90 ডিগ্রি হয়ে থাকলে, ঠিক আছে। তার মানে যদি আমাদের ফোর্সের ডিরেকশন আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন দুইটাই হয় কি অ্যাট আ 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো আমরা, জিরো ওয়ার্ক, ঠিক আছে। সো তিন ভাবে আমাদের ওয়ার্ক জিরো হয়ে থাকছে। আর এই কনফিউশন আমরা যাতে 11-12 পর্যন্ত না নিয়ে যেয়ে থাকি, এটাই আর কি এখানে এনশিওর করা হলো। আচ্ছা, এরপরে কি আমাদের, এটাতে আমরা একটু পরে আসি। এনার্জির আমরা হাজারো ফর্মস, আমরা এমনি এখনই তোমাদেরকে অ্যান্সার করতে দিলে বা কোয়েশ্চেন করে থাকলে এখনই বলতে পারবো। সো এনার্জির মধ্যে আমরা যেটা কমনলি যেটা আমরা নিয়ে কাজ করবো এটা হলো মেকানিক্যাল এনার্জি। এর বাইরে আছে আমাদের কেমিক্যাল, থার্মাল, ইলেকট্রিক্যাল, রেডিয়েন্ট, সাউন্ড, নিউক্লিয়ার, এক্সেট্রা এক্সেট্রা। এখানে যদি কোনোটা বুঝতে সমস্যা হয়, রেডিয়েন্টটা হওয়ার কথা, এটা মানে লাইট এনার্জি বা ইলেকট্রোম্যাগনেটিক যে সকল এনার্জি আছে। আচ্ছা, সো এইখানের মধ্যে এনার্জির যে হাজারটা ফর্মস আছে, এর মধ্যে আমাদের কাজ থাকবে কতটুকুর মধ্যে, মেকানিক্যাল এনার্জির মধ্যেই মোস্টলি। আমরা যদি পরে ইয়াতে যাই, থার্মাল এনার্জি নিয়ে একটু কাজ থাকবে আমাদের থার্মোডাইনামিক্সে, এই 11-12 কি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল মেকানিক্যাল এনার্জির যে দুইটা ফর্ম আমরা জানি, এটা হলো একটা হলো কাইনেটিক এনার্জি, আর একটা হলো তোমরা সবাই জানো পোটেনশিয়াল এনার্জি। সো কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি, এটার ইকুয়েশন আমরা জানি কি, কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, এটার ইকুয়েশন কি আমাদের, ইউ ইজ ইকুয়ালস টু এম জি এইচ। বলার মধ্যে কি, এমটা হলো আমাদের ম্যাস, ভিটা হলো আমাদের ভেলোসিটি, ভর এবং বেগ, আর এটা হচ্ছে এমটা এখনো ভর, জিটা হলো আমাদের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এইচটা হলো আমাদের হাইট বা উচ্চতা, ঠিক আছে। সো এখন আমাদের কমন কোয়েশ্চেন্স এর মধ্যে যেটা 9-10 এর পুরো টাইমটাই আমরা এটা ওয়ার্ক পাওয়ার উপরে এটাই করে গেছি, যেটা হলো আমাদের কনজারভেশন ল অফ এনার্জি, ঠিক আছে। সো আমরা যেহেতু কনজারভেশন ল অফ এনার্জি অনেক পড়েছি, এটা নিয়ে ম্যাথস করার কোনো ইয়া নাই, আমরা জাস্ট একটু কয়েকটা এক্সাম্পলস দেখে বিয়ন্ড যেগুলো আমরা পড়ছি। পেন্ডুলামটা যদি আমরা না করে থাকি, পেন্ডুলামটা দিয়ে আমি স্টার্ট করব। সো পেন্ডুলামের ক্ষেত্রে কি হয়, আমাদের এনার্জি অলরেডি আমরা যেহেতু একবার বলে ফেলছি, এটা নিয়ে আমরা স্টার্ট করে তাড়াতাড়ি এন্ড করতে পারছি। সো পেন্ডুলামের ক্ষেত্রে এই পয়েন্টে আমাদের পুরো এনার্জিটা কোন ফর্মে থাকে, পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিও, ঠিক আছে। এরপর এই পয়েন্টে এটা কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণভাবে রূপান্তরিত হচ্ছে কাইনেটিক এনার্জিতে, ইফ অ্যান্ড অনলি ইফ অন্য কোনো ফোর্স এটাকে বাধা দিচ্ছে না বা কোনো রকমের রেজিস্ট্যান্স এখানে ফিল না করে থাকে। যেমন আমাদের রিয়েল লাইফে কোনো পেন্ডুলাম ছেড়ে দিলে ওখানে অফকোর্স এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা,
সো এইখানে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে যাওয়ার রুটটা এখানে, তার মানে কি এই মাঝখানের পয়েন্টে দুইটারই কম্বিনেশন থাকতে হবে, কিছুটা পোটেনশিয়াল এনার্জি কিছুটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। সো এখানে মাঝখানে যদি যে কোনো পয়েন্ট নেই, আমাদের ওইটার ইকুইলিব্রিয়াম থেকে আমাদের ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। ধরো যদি এই জায়গাটা আমরা ধরি হলাম ইয়া পয়েন্ট, ঠিক আছে, এখান থেকে এইটার হাইট, ঠিক আছে, এটা আমাদের এই পার্টটা হবে এখানের জন্য আর এই পার্টটা হবে এখানের জন্য ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। এটা বের করে আমরা এক এক পয়েন্টে পোটেনশিয়াল এনার্জিটা বের করতে পারবো, এক এক পয়েন্টে কাইনেটিক এনার্জিটাও বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো পোটেনশিয়াল এনার্জি যদি একটা স্পেসিফিক পয়েন্ট যেখানে আমাদের ওই ইয়াটার ভ্যালু চলে আসে mgx হয়, আমরা জানি এখানে তো যদি আমি এই এক্সটাকে আমি ম্যাক্সিমাম হাইট ধরেই নিই এইচ, তাহলে টোটাল এনার্জি হওয়ার চান্সই কি আছে আমার mgh, ঠিক আছে। সো mgx যদি চলে যায় পোটেনশিয়াল এনার্জিতে এই পয়েন্টে, বাকিটুকু কি হবে, mgh থেকে বাদ গিয়ে কাইনেটিক এনার্জিতে থেকে যাবে, কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হবে, থেকে যাবে না। সো এটা কি হয়ে যাবে আমাদের কাইনেটিক এনার্জি। সো যদি একদম লাস্টলি ইয়া করি, ঠিক আছে, সো আমি পয়েন্ট আকারে জিনিসটাকে ইয়া করে দেই, এ বি সি। সো এতে কমপ্লিটলি কি পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি, ঠিক আছে। আর এটা আমার ফর্মুলা যদি আমি ইয়া করতে চাই mgh এ থেকে যাচ্ছে, ঠিক আছে। এইচটা হলো আমার অফকোর্স জি বরাবর যেদিকে কাজ করছে, যেহেতু জি এর এগেনস্টে, তার মানে অফকোর্স এইচটা হবে আমাদের জাস্ট ভার্টিক্যাল ডিস্টেন্সটা, ভার্টিক্যাল হাইট। তারপর বিতে এখানে আমার কি শুধু পোটেনশিয়াল এনার্জি না, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি দুইটার কম্বিনেশন, ঠিক আছে। এখন এটা কেমনে বের করব, হাইটটা এখনো আমাদের বের করতে হচ্ছে আলাদাভাবে। সো পোটেনশিয়াল এনার্জির জন্য আমি mgx পেয়ে যাচ্ছি, আর এটাতে প্লাস এইটা কাইনেটিক এনার্জি, মানে টোটাল এনার্জি অফ বি সমান টোটাল এনার্জি অফ এ যেহেতু থাকতেছে, কাইনেটিক এনার্জিটা কি হতে হবে, এই জায়গা থেকে আসতে হবে। সো এটা কি হবে mgh মাইনাস mgx, টোটাল এনার্জি সেম থেকে যাবে। এখানে যদি আমরা ইকুয়েশন বসাই দেখবো যে এটা আবারও হাফ mv স্কোয়ার আসবে, বি স্কোয়ার থেকে ওখানে কি হয়ে যাবে, একটুক যে ডিস্টেন্সটা কভার করছে, ঠিক আছে, 2gh মাইনাস x ওইটা হয়ে যাবে। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি, যেহেতু এটা আমরা অনেকবার করেছি। আচ্ছা, সো থার্ড যেটা ওইটা হলো আমাদের কি পুরা পোটেনশিয়াল এনার্জিটাই এখন আমাদের এখানে এসে কি হয়ে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম পয়েন্টে কাইনেটিক এনার্জি চলে গেছে। তার মানে কি এর বেশি আর আমার ভেলোসিটিও বাড়বে না, কাইনেটিক এনার্জিও বাড়বে না, ঠিক আছে। তার মানে এখানে অ্যাক্সেলারেশন অফকোর্স জিরো। সো এইখানে হাফ mv স্কোয়ার সমানই হয়ে যাবে কি অ্যাট পয়েন্ট বি হয়ে যাবে mgh অ্যাট পয়েন্ট এ। এই সো একটু আশা করি সবার জন্য ক্লিয়ার। আমাদের এরপরে একটা স্লাইড ছিল যেটা হলো আমাদের পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি নিয়ে। সো পাওয়ার অ্যান্ড এফিসিয়েন্সি দুইটাই অনেক ইম্পর্টেন্ট টপিকস। এখানের মধ্যে আমাদের অফকোর্স মেনশন করতে হবে যে পাওয়ারের যেসব ইউনিটস ওয়াট, এটার ব্যাপারে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। পাওয়ার কি বেসিকলি তোমার কাজ করার ক্ষমতা, ঠিক আছে, কাজ করার সো পাওয়ার হলো ওয়ার্ক ওভার টাইম, ওয়ার্কের ইকুইভ্যালেন্টই আবার কি এনার্জি, ঠিক আছে। সো এনার্জি ওভার টাইমও অনেক সময় পাওয়ার হিসেবে কনসিডার করা হবে, ঠিক আছে। এর বাইরে পাওয়ারের একটা ইকুয়েশন আছে এফ ইন্টু ভি, এটাও আমাদের অনেকজনের রাখতে হবে মাথায়। এফ হলো ফোর্স অ্যাপ্লাইড, ভি হলো ভেলোসিটি, ঠিক আছে। যেমন কোনো কিছু ধরো এই ফোর্সে তুমি ছুঁড়ে মারছো, তাহলে ওইটার জন্য পাওয়ার হবে কি এফ ইন্টু ভি। ইউনিট অ্যানালাইসিস করে দেখলে দেখতে পাবে কি দুটোটাই আমাদের মানে পাওয়ারের জন্য কি আসতেছে ওয়াট, যেটাকে ভাঙলে কি আসতেছে আমাদের জুল পার সেকেন্ড, এটার জন্য সেম জিনিসটাই আসবে, ঠিক আছে। সো পাওয়ার বেসিকলি ওয়ার্ক ওভার টাইম আমাদের, ঠিক আছে। সো তুমি একটা মানুষ যদি এই কাজটা 10 সেকেন্ডে করতে পারে, তার মানে ওর থেকে বেশি পাওয়ারফুল মানুষ এটা আরো কম সময় বা 5 6 7 যে কোনো একটা টাইমে করে থাকতে পারে, ঠিক আছে। সো এটাই বেসিকলি আমাদের পাওয়ার আন্ডারস্ট্যান্ডিংটা। সো অফকোর্স যদি আমার কোনো ইউজ কেসের কথা বলি, মোটরস যেগুলো ইউজ করা হয় এগুলো আমার পাওয়ারফুল ইউজ করতে হবে, যেহেতু আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানে দেওয়াই থাকবে যে আমি এতটুকু পানি একদিনে উঠাবো, এই বাসায় এতজন মানুষ থাকে, এতজন মানুষ এত পানি ইউজ করে। সো অফকোর্স আমার ওইটার সমান অথবা এর থেকে বেশি পাওয়ারের একটা মোটর ইউজ করতে হবে। এখন এফিসিয়েন্সি বা দক্ষতা, ঠিক আছে, এফিসিয়েন্সি বা দক্ষতা এটা এখন কোথায় আসবে, এখন পাওয়ার ইনপুট যেটা নিচ্ছে ও কমপ্লিটলি কখনো এটা আউটপুটে নিতে পারবে না, ঠিক আছে। এটা ওই যে আমি একটু আগে যে এক্সপ্লেন করে আসলাম যে কমপ্লিটলি কখনোই স্থিতিশক্তিতে থেকে যাচ্ছে না। সো সেম ভাবে পাওয়ার ইনপুট যেরকম নিচ্ছে কখনোই কমপ্লিটলি কি আমি আউটপুট হিসেবে পাচ্ছি না, ঠিক আছে। সো
কাইনেটিক এনার্জি যেরকম হিট এনার্জি এই এনার্জিতে চলে যায়, পাওয়ার যেটা তুমি ইনপুট করতেছো এটা তুমি যে ইউজ কেসে যে মেকানিক্যাল এনার্জিতে নিতে চাও, ধরো কোনো গাড়ির ক্ষেত্রে, এর বাইরেও কি হিট সাউন্ড এইসব প্রডিউস করছে। সো তুমি যতটুকু ইনপুট দিচ্ছ ওইটার সমান সমান তুমি অফকোর্স আউটপুট পাচ্ছ না। এখন তুমি যেই আউটপুট আর ইনপুট পাচ্ছ, আর যে ইনপুট দিচ্ছ, অফকোর্স এটা একটা সার্টেন লেভেল পর্যন্ত মেনটেন করতে হবে, না হলে কি তুমি খালি ইনপুট দিতে যেতে থাকবা নাকি আর আউটপুট কম পেতে থাকবা? এটা তো মানে তোমার ডিজায়ারেবল কোনো কন্ডিশন হলো না, ঠিক আছে? সো তখন তোমার কি করতে হবে, পাওয়ারটা মেজার করতে হবে। সো পাওয়ারের ইয়াটা রেশিওটা মেজার করতে হবে, ওইটাই আমরা বেসিকলি কি ইটা বা এফিসিয়েন্সি দিয়ে মেজার করে থাকি, বাংলায় যেটাকে আমরা বলতেছি কর্মদক্ষতা। সো এখানে আমরা যেই পাওয়ার আউটপুট পাচ্ছি ডিভাইডেড বাই যে পাওয়ার ইনপুট নিচ্ছি, ঠিক আছে? এখন যদি আমরা সেম অ্যামাউন্ট অফ টাইমে এই জিনিসটা কাজ করি তাহলে কি আমরা এই ইকুয়েশন থেকেই, ঠিক আছে, W/T, সো ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, ঠিক আছে? এখানে T/T কাটা চলে যায়। অনেক সময় এনার্জি হিসাবেও নিতে পারি আমরা ই আউটপুট বাই ই ইনপুট, ঠিক আছে? সো এগুলো সবগুলোর সাথে একটা 100% মাল্টিপ্লাই যাবে, যেহেতু আমরা এটা একটা পার্সেন্ট আকারে প্রকাশ করে থাকি। সো এই গেল আমাদের এফিসিয়েন্সি, ঠিক আছে? সো আমাদের কাইন্ড অফ আজকে যে সকল চ্যাপ্টার্স ডিসকাস করার কথা ছিল কমপ্লিটলি চেষ্টা করছি সবকিছুই কভার করার। অফকোর্স তোমাদের কোয়েশ্চেন্স এর মধ্যে থাকতে পারে, আমি ক্লাস শেষে অফকোর্স সবার কমেন্টস পড়বো, যদি কোনো কোয়েশ্চেন থাকে তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো এটা অ্যান্সার করে দেওয়ার। এবং চেষ্টা করব যারা অ্যান্সার করার চেষ্টা করছো ওর জন্য আমি কিছু পার্সোনালি কিছু প্রাইজ রাখার, যদি তোমরা অ্যান্সার করে থাকো। সো এবার না করলেও সমস্যা নেই, আমার সামনে আরো টোটাল 5টা ক্লাস থাকছে, 2টা ক্লাস থাকছে হলো বাকি 2টা চ্যাপ্টারের উপরে, বাকি সকল চ্যাপ্টারের উপরে ফিজিক্সের, এবং বাকি 3টা থাকছে হলো ম্যাথস কভার করার জন্য, ঠিক আছে? সো এই গেল আমাদের আজকের ক্লাস। এর বাইরে যদি আমরা আর কোনো কমেন্ট পেয়ে থাকি ওগুলা অ্যান্সার করব, এরপরে আমরা যে সকল কোয়েশ্চেন্স আজকে দিয়ে গিয়েছি, ঠিক আছে, ওগুলোর সলিউশন দিয়ে আজকের ক্লাসটা শেষ করে দিব। সো রিসেন্ট কোয়েশ্চেন্স এর মধ্যে সেকেন্ডে কস সেটা আসলো কিভাবে ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল, যেহেতু আমি ওই স্লাইডে একটু যাই। এফএস কস থেটা যে ইকুয়েশনটা আমরা এক্সপ্লেইন করলাম, ঠিক আছে? সো আমরা শুধু একটুক পরে রেখে দিছিলাম যেখানে কস থেটার ভ্যালুটা আমরা ধরে নিছি যে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। তোমার নাম কি? মুস্তাকিম ফুয়াদ তাসিন। তুমি যদি আমার সাথে এখন থেকে থাকো সো একটু ফোকাস করিও। সো কস থেটার যে ইকুয়েশনটা আমরা ধরে নিয়েছিলাম, ওইখানে আমরা ধরে নিয়েছিলাম যে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন 0 ডিগ্রিতে বা প্যারালেলে বা মানে একই দিকে, ঠিক আছে, সেম ডিরেকশন একই দিকে, ঠিক আছে? সো ওই কারণে আমাদের থেটার ভ্যালু অলওয়েজ কনসিডার করা হয়তো 0 ডিগ্রি, এই জন্য এফএস ম্যাক্সিমাম WFS পেয়ে যেতাম আমরা, বুঝতে পারছি? এখন এটাই অলওয়েজ অল দ্য কেস হবে না। ধরো তুমি একটা জিনিসকে এদিক থেকে টানতেছো, তোমার ফোর্সের রেসপেক্ট আরেকজন ওই দিক থেকেও টানতেছে, ঠিক আছে? সো তোমার ফোর্সের রেসপেক্ট দুইজনই টানলেও ডিসপ্লেসমেন্টটা হবে মাঝ বরাবর কোনো একটা জায়গা দিয়ে, ঠিক আছে? কিন্তু তুমি যদি তোমার ফোর্স আর তোমার কাজ কনসিডার করতে চাও, তোমার ফোর্স আর তুমি যে মানে যে ডিসপ্লেসমেন্টটা পেয়েছো এটার মাঝখানের অ্যাঙ্গেলটা তোমার নিতে হবে, যেটা হলো ধরো এরকম একটা সিনারিও, ঠিক আছে? তো তুমি ফোর্সটা অ্যাপ্লাই করছো এই বরাবর, ডিসপ্লেসমেন্টটা পেয়েছো এই বরাবর, ঠিক আছে? তাহলে কি এর মাঝখানে একটা অ্যাঙ্গেল থাকতেছে না? এই অ্যাঙ্গেল ওয়াইজই তোমার ওয়ার্কের ইকুয়েশন আসে এফএস কস থেটা। এটা এমনিও একটা স্কেলার কোয়ান্টিটি যেটা আসে হলো দুইটা ভেক্টর কোয়ান্টিটি থেকে, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট। এখানে যেই ডট প্রোডাক্টটা ইউজ করতে হয়, তোমার যে কোনো দুইটা ভেক্টর কোয়ান্টিটি ইউজ করার সময়ই ওদের মাঝখানে শুধু ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করলে হয় না, অফকোর্স ওদের মাঝখানে যে অ্যাঙ্গেল বা ওদের যে ডিরেকশনসগুলো ওইটা নিয়েও কাজ করতে হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়ে থাকে, আমরা ওই 0 ডিগ্রি কনসিডার করে কস থেটার ভ্যালু কত নিয়ে নেই, 1 নিয়ে নেই। সো এর কারণে W সমান রয়ে যায় এফএস। কিন্তু এই কনসেপ্টটা আমরা এখনো যেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, W ইজ ইকুয়ালস টু ভেক্টর স্কেলার প্রোডাক্ট অফ এফ অ্যান্ড এস। সো এটার ব্রেকডাউনটা হলো এফএস কস থেটা। সো যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি না হয়ে থাকে, যদি কোয়েশ্চেনে এরকম থাকে যে অ্যাঙ্গেল ধরো তোমার 45 ডিগ্রি, তাহলে এখানে কত মাল্টিপ্লাই যাবে? 1/√2, ঠিক আছে? অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি থাকে তাহলে কত মাল্টিপ্লাই যাবে? 1/2। অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি থাকে তাহলে মাল্টিপ্লাই কত যাবে? ঠিক আছে, √3/2। এরকম তোমার ডিফারেন্ট কম্বিনেশনে W এর ভ্যালুটা ভ্যারি করতে পারতেছে, ঠিক আছে? সো আই হোপ তুমি বুঝতে পারছো এখানে কস থেটাটা কোথা থেকে আসতে পেরেছে। যদি না বুঝে থাকতে পারো, তুমি কমেন্টে তোমার কনফিউশনটা আরেকটু ক্লিয়ারলি লিখতে পারো এখনই, অথবা তুমি যদি আমার একটু আগের দিকের ক্লাসটা একটু ক্লিয়ারলি করো, অফকোর্স আই হোপ তুমি আরেকবার দেখলেই বুঝতে পারবে।
এই আচ্ছা, এর বাইরে আমাদের মনে হয় কি আর কোনো কমেন্ট আছে? থেটার মান অফকোর্স 90 ডিগ্রি বেশি হতে পারে, 90 থেকে 180-তে তোমার যদি থাকে নেগেটিভ ওয়ার্ক হবে, ঠিক আছে? থেটার মান 90 থেকে বেশি অফকোর্স হতে পারে। ইনফ্যাক্ট তোমার এই যে সেম ওয়ার্ক যদি ফোর্স যদি এ বরাবর হয়, ঠিক আছে, সেম লাইনে যদি কাজ করে বাট ডিরেকশন যদি অপোজিট হয়, ঠিক আছে, যদি আমি একটা ক্লিয়ার পেজ নেই, একটা ফোর্স যদি তুমি এ বরাবর অ্যাপ্লাই করো বাট ডিসপ্লেসমেন্ট হয় এ বরাবর, তোমার টোটাল ওয়ার্কটাই হয়ে যাবে কি ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ এস, ঠিক আছে? কারণ কি এখানে অ্যাঙ্গেলটা কত ছিল, কজ 180 ডিগ্রি, যেটার ভ্যালু কত আমাদের -1, ঠিক আছে? সো ধরো এটা যদি আমার হয় এফ এর ডিরেকশন, এটা যদি হয় আমার এস এর ডিরেকশন, তাহলে কাজটা কত হবে, মাইনাস এফ আর এস এর ম্যাগনিটিউড। এই সো আই হোপ তাসনুভা ইসলাম তোমার কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। সো আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি না, আর কোনো অ্যান্সারও দেখতে পাই না, উইচ ইজ ডিসঅ্যাপয়েন্টিং। আই হোপ নেক্সট বার তোমরা কিছু অ্যান্সার্স দাও আমাকে, ঠিক আছে? সো অ্যান্সার্স দিলে অফকোর্স কিছু না কিছু আমি ইনসেন্টিভ হিসেবে রাখার চেষ্টা করব। অ্যাডমিশনে কোন ধরনের কোয়েশ্চেন করা হবে সেই ধারণাটা দিলে ভালো হয়। আচ্ছা, অ্যাডমিশনে অনেক রকমের কোয়েশ্চেনই আসতে পারে। এখন এনডিসির জন্য যদি আমি বলি, যেহেতু আমি এনডিসিরই একজন স্টুডেন্ট, আমাদের সময় ছিল এমসিকিউ আর এসিকিউর একটা মিক্স, ঠিক আছে? অনেক কয়টা ইয়ার্সে দেখা গেছে খালি এমসিকিউ আসছে, অনেক কয়টাতে খালি এসিকিউ আসছে, মানে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, ঠিক আছে? সো এমসিকিউর জন্য কি করতে হবে, এমসিকিউর জন্য যেগুলো তুমি 9-10-এ বেসিক একদম পড়ে আসছো, ওগুলো তো 100% পারতে হচ্ছে, ঠিক আছে? ওই কোয়েশ্চেন গুলো আসবেই আসবে, ঠিক আছে? এর বাইরে স্ট্যান্ডিং আউট বা স্ক্রিনিং এর জন্য যেটা বলা হয়, ঠিক আছে, এক্সামটা যেহেতু একটা স্ক্রিনিং এক্সাম, তোমার হালকা কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন করবে যেগুলো ওই বেসিকের মধ্যে থেকে থাকবে, ঠিক আছে? আমরা যদি বলি এমনি, যদি কারো যদি বেসিক ভালো থাকে ওই তোমার, তাহলে এক্সামটা আর লাকের থাকে না, ঠিক আছে? তুমি যেহেতু পারো, তুমি পেরে অ্যান্সার করে আসতেই পারবে, ঠিক আছে? তোমার রিটেন এক্সামটা এনডিসির হয়তো বা ভাইভাতে লাক কিছুটা ম্যাটার করতে পারে, বাট যদি তুমি এমনি রিটেন এক্সামের কথা বলো, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বলো বা এমসিকিউ অ্যান্সার বলো, সবকিছু তোমার বেসিক্স এর উপরেই করা হবে। সো যেই সকল টপিকস গুলো পড়াইছি এর উপরে যত বেসিক লেভেলের কোয়েশ্চেন্স আছে, আর এর বাইরে একটু ইন্টারমিডিয়েট লেভেলের যেই প্রবলেমস, ইন্টারমিডিয়েট বলতে এইচএসসি না, ইন্টারমিডিয়েট বলতে একটু আপার লেভেলের যেই সকল প্রবলেমস তুমি করতে পারো, ম্যাথমেটিক্যাল প্রবলেমস হোক অথবা যে কোনো এমনি অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন হোক, ঠিক আছে, এগুলো তোমরা করে দেখলেই পারবে। আর হোপফুলি ওল্ড কোয়েশ্চেন্স এর কিছু বই পাওয়া যেতে পারে, আমরাও কিছু কোয়েশ্চেন্স ইনক্লুড করার চেষ্টা করবো প্রত্যেকটা ক্লাসে। তোমরা ওইগুলার অ্যান্সার্স একটু মনোযোগ দিয়ে দিও। একটা স্লাইড আজকে আমরা যেটা মিস করছি ওইটা একবার দেখাই দিই, তোমরা এটার অ্যান্সার পারলে লাস্টে কোনো এক সময় কমেন্ট করে দিও। এই তো এই কোয়েশ্চেনটা, ঠিক আছে, 10 কেজি ভরের একটি বুলেট 6 কেজি ভরের একটি বন্দুক থেকে 300 মিটার/সেকেন্ডে বেগে নিক্ষিপ্ত হলো, বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে? এটা একটা মোমেন্টামের প্রবলেম, ঠিক আছে? ইফ আ 10 গ্রাম বুলেট ইজ shot out of a 6 kg rifle at 300 মিটার/সেকেন্ড, what will be the recoil velocity of the gun? এটা হবে তোমার ইংলিশ কোয়েশ্চেন। এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেনটা, এটা তোমার আমার আই হোপ করা লাগবে না, সংঘর্ষ বলতে জাস্ট ইলাস্টিক, জাস্ট কলিশন বোঝায়। সো পূর্বে বলতে বিফোর, সংঘর্ষের সময়, এন্ড পরে বলতে আফটার, ঠিক আছে? সো এটা হলো আবারও একটা মোমেন্টামের প্রবলেম, এটা চ্যাপ্টার ফোর্সের মধ্যে থাকার কথা ছিল। থার্ড কোয়েশ্চেনটা, এফ ধ্রুব বল কোনো 1 কেজি ভরের বস্তুর উপর 1 সেকেন্ড ধরে ক্রিয়া করলো, আদিবেগ v0 হলে শেষ বেগ কত হবে? 1 কেজি ভর, তার মানে কি এফ বলে এম বলে দিছে 1, ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে, এফ সমান এ, ঠিক আছে? সো তোমার আগে যদি আদিবেগ থাকে v0, তোমার কোন দিক বরাবর কাজ করলে উপরে আদিবেগ v0 হলে শেষ বেগ কত হবে? আচ্ছা, এখানে অফকোর্স মেনশন করে নাই যে ওরা বলটা কোন দিকে দিচ্ছে, তোমার আদিবেগের দিক বরাবরই দিচ্ছে নাকি আদিবেগের বিপরীত দিকে দিচ্ছে। আদিবেগের বিপরীত দিকে যদি হয় তাহলে ইকুয়েশন হবে এটা, আদিবেগের দিক বরাবর যদি হয় তাহলে ইকুয়েশন হবে ধরো জাস্ট এর টু ভি নট প্লাস এফ, বাট যেহেতু দুটোটাই একটাও মেনশন করা নাই, অ্যান্সারটা হবে আমাদের ভি নট প্লাস মাইনাস এফ। আচ্ছা, ফোর্থ কোয়েশ্চেন, দুটি বস্তুর ভরের অনুপাত 2:1, এদের উপর সমান বল প্রযুক্ত হলে বেগের পরিবর্তনের হার অনুপাত কত হবে? একদম বেশি একটা কোয়েশ্চেন, যেহেতু ফোর্স অ্যাপ্লাই করবা জাস্ট অ্যাক্সেলারেশন হবে,
অ্যাক্সেলারেশন হোক, এইটাই তোমার বেসিক্যালি করতে চাচ্ছে নাকি, বেগের পরিবর্তন। সো তোমার জাস্ট ভি এর রেশিওটা চাইছে। আই হোপ এটা তোমরা অ্যান্সার করতে পারবা। তোমরা অ্যান্সার করে অফকোর্স এগুলো কমেন্টে জানিয়ে দিবা। সো আই থিঙ্ক আমরা অলরেডি ক্লাসের টাইম ক্রস করে ফেলেছি। সো এই ছিল আজকের ক্লাস। তোমাদের আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন বা আজকের ক্লাসে যেই সকল টপিক পড়ানো হয়েছে অথবা এই 4টা চ্যাপ্টারে যদি কোনো টপিকের কোনো প্রবলেম থাকে, আমাদের গ্রুপে একটা ওপেন ডিসকাশন আছে। অফকোর্স গ্রুপে কোয়েশ্চেন করে জানাবা আমাদেরকে, যেহেতু তোমাদের হাতে টাইম আছে, কিন্তু টাইমটা ইউজ করতে পারলে আর কি টাইমটা আমাদের কাজে দিবে, না হলে তো কোনো কাজে দিচ্ছে না, ঠিক আছে? সো অফকোর্স প্রেশার নিবা না, তোমাদের এটা ভেকেশনের মতোই কাটাবা। জাস্ট তোমাদের জাস্ট একটু টাচে থাকতে হবে আমাদের পড়াশোনার সাথে, তাহলে আমরা কি করতে পারবো, আমাদের স্বপ্নের কলেজের দিকে আমাদের পথ মানে খুলে যাওয়ার চান্সেসটা থাকে, ঠিক আছে? বাকিটা তো অফকোর্স যেই ধর্মে বিশ্বাস করো তাদের মানে মানে সৃষ্টিকর্তার হাতে। এই আচ্ছা, তো আমরা আজকে ক্লাস এখানে শেষ করি। আহ আশা করি দেখা হচ্ছে আগামী রবিবার তোমাদের বাকিটুক ফিজিক্সের সেকেন্ড পার্ট নিয়ে। আমার সেকেন্ড ক্লাস রবিবার 8:30 বাজে। আশা করি আজকের থেকেও আরো বেশি তোমাদের বন্ধু বান্ধবকে নিয়ে জয়েন করে থাকবা। ওই দিনের ইনসেনটিভ থাকবে। আজকে যেহেতু কোনো অ্যান্সার পাই নাই, আজকে কোনো ইনসেনটিভ দিতে পারি নাই, আমি চেষ্টা করবো কিছু না কিছু রাখার তোমাদের জন্য। এই